হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। চলো। আচ্ছা বলো, আগের দিন পর্যন্ত কারো কিছু অসুবিধা আছে কিনা? আমরা তো মলিকুলার পার্টিশন ফাংশন নিয়ে কথাবার্তা বলছিলাম, তাতে তোমার ট্রান্সলেশনাল, রোটেশনাল এবং ভাইব্রেশনাল পার্টিশন ফাংশনের আলোচনাগুলো হয়ে গিয়েছিল। আজকে লাস্ট যে পার্টটা আর কি, মানে পার্টিশন ফাংশন রিলেটেড যে লাস্ট পার্টটা, সেটা ইলেকট্রনিক এবং নিউক্লিয়ার পার্টিশন ফাংশনটাকে বলে দিয়ে ওভারঅল মলিকুলার পার্টিশন ফাংশনটা আমরা বলে দিতে চলেছি আর কি। তাহলে এর আগে পর্যন্ত কারো যদি কিছু সমস্যা থাকে বলে নাও। আমরা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে একদম শেষের দিকে আছি। আর ওই মানে আসলে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের সাথে সাথে তোমার কিছু স্পেশাল লেকচার্স বলে জোড়া আছে। তাতে আগের দিন ল্যাটিস হিট ক্যাপাসিটি রিলেটেড পার্টটা আমরা বলে দিয়েছিলাম। আর দুটো জিনিস আমাদের আছে দেখছি, সেটা হচ্ছে তোমার নাস্ট হিট থিওরেম, সেখান থেকে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স এবং তার যে আহ, তোমার অ্যাচিভিং অফ লো টেম্পারেচার বাই অ্যাডাবেটিভ ডিম্যাগনেটাইজেশন, এই যে রিলেটেড পার্টটা, সেটা আমাদের আছে আর কি। এই পার্টটা করলেই হয়ে যাবে। আর এমএসসির জন্য আমি আরো দুটোর মতো ক্লাস একটু নিয়ে নেব। একটা হচ্ছে তোমার যেটা কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স, যেটা বোস আইনস্টাইন এবং ফেরমি-ডিরাক স্ট্যাটিস্টিক্সটাকে বলে দেবো একদিন। আর একদিন হচ্ছে তোমার ট্রানজিশন স্টেট থিওরিটা বাই পার্টিশন ফাংশন অ্যাপ্রোচ, সেটা আমরা বলে দেবো আর কি। এটা কারো কিছু অসুবিধা নেই তো? তাহলে কন্টিনিউ করবো, রাজু? স্যার আগের দিনের পিডিএফটা তো আপনি পাঠাননি ভাইব্রেশনাল পার্টিশন ফাংশনের। ও, পিডিএফটা পাঠানো হয়নি, ভিডিওটা পাঠানো হয়েছে? না আচ্ছা আচ্ছা, ও তাহলে ওটা কিছু একটা অসুবিধা হয়েছে। ও, সেটা হতে পারে, শনিবার তো, হ্যাঁ, শনিবার কিছু একটা অসুবিধা। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা দেখো, তাহলে আমাদের আজকে আমরা আলোচনা করব ইলেকট্রনিক আর নিউক্লিয়ার পার্টিশন ফাংশন পার্টটা, এবং তার সঙ্গে ওভারঅল মলিকুলার পার্টিশন ফাংশনটা আমাদের করে ফেলতে হবে। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল আমরা যে পার্টিশন ফাংশনের ডেফিনেশনটা প্রত্যেকটা স্লাইডই একবার দিচ্ছি, যেখানে তোমার সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশনটা তুমি এই ফর্মুলা দিয়ে লিখতে পারছো, সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি। এই এক্সপ্রেশনের জিআইটা হচ্ছে আই এর এনার্জি লেভেলের ডিজেনারেসি, এপসাইলন আইটা হচ্ছে আই এর লেভেলের এনার্জি। আর এখানে যে সামেশন ইন্ডেক্স আইটা রানস ওভার দ্য এনার্জি লেভেলস, নট অন দ্য কোয়ান্টাম স্টেজ। আর যখন ডিজেনারেসি ফ্যাক্টরটাকে না রেখে আমি লিখছি সামেশন নাম্বার জে টু দি পাওয়ার মাইনাস এপসাইলন জে বাই কেটি, এখানে কিন্তু যেটা রানস ওভার দ্য কোয়ান্টাম স্টেজ, এইটা। তাহলে আমরা এই প্রথম অ্যাপ্রোচই মূলত করছি এটা। আচ্ছা, এবারে দেখো, তুমি যখন ইলেকট্রনিক পার্টিশন ফাংশনটাকে লিখবে সামেশন ওভার আই জিআই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি করে, এটাকে তুমি জাস্ট এক্সপান্ড করে ফেলো। আই এর ভ্যালু 0 1 2 3 করে জি0, এটা জি1 ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন 1 বাই কেটি, এখানে জি2 ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন 2 বাই কেটি প্লাস ডট 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 করে তোমার এগোচ্ছে। আচ্ছা, আচ্ছা, এবারে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই যে তুমি যদি মানে এখানে যেটা করেছি আমি, এটাকে রিস্কেল করে নিয়েছিলাম। রিস্কেলটা করে নিয়েছিলাম এইরকম ভাবে যে প্রত্যেকটা এনার্জি লেভেল থেকে গ্রাউন্ড স্টেট এনার্জিটাকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম। এই জন্য এগুলো সব এপসাইলন প্রাইম ফর্মে আছে, যেখানে এপসাইলন আই প্রাইমটা হচ্ছে অ্যাকচুয়ালি আইথ লেভেলের এনার্জি থেকে গ্রাউন্ড লেভেলের এনার্জি থেকে বাদ দিয়ে যেটা হচ্ছে সেইটা। আর এবারে যেটা তুমি জানো অলরেডি, যে ট্রান্সলেশনাল এনার্জি গ্যাপের তুলনায় রোটেশনাল এনার্জি গ্যাপ বড়, রোটেশনের তুলনায় ভাইব্রেশনটা বড়, ভাইব্রেশনের থেকে ইলেকট্রনিকটা অনেক অনেক বড়। এবং তোমার ইভেন কোন একটা ইলেকট্রনিক এনার্জি লেভেলের মধ্যে গ্যাপ যত কমই তুমি কনসিডার করো না কেন, সেটাও ইভেন থার্মাল এনার্জি কেটির থেকে অনেক অনেক বেশি। তো থার্মাল এনার্জি কেটির থেকে যেটা এটা অনেক অনেক বেশি হয়ে যায়, তাহলে এই যে পার্টগুলো, তাহলে এপসাইলন আই প্রাইমটা যদি মাঝ গ্রেটার দেন কেটি, তাহলে এটি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মতো, এটা জিরো দিয়ে দেবে, এটা জিরো দিয়ে দেবে, এটা জিরো দিয়ে দেবে, মানে পড়ে থাকবে শুধুমাত্র এই গ্রাউন্ড স্টেটটা। ঠিক আছে, সেই জন্যে তোমার ইলেকট্রনিক পার্টিশন ফাংশনটা তুমি লিখতে পারবে জাস্ট গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসি, এসে ব্যাপার। মানে তুমি সবসময় খেয়াল রাখবে যে এক্ষেত্রে ইলেকট্রনিক, আমি এর আগের ক্ষেত্রে যখন ট্রান্সলেশনাল বা রোটেশনাল বা ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন নিয়ে কথাবার্তা বলেছিলাম, ট্রান্সলেশন তো আমাকে ধরতেই হচ্ছে, রোটেশন তো ধরতেই হচ্ছে, এবং ইভেন ভাইব্রেশনের ক্ষেত্রেও হচ্ছে। আমি যা সামেশনটাকে পুরোটাকে করেছিলাম, সেখানে শুধুমাত্র গ্রাউন্ড স্টেটটাকে ধরে নিইনি, এক্সাইটেড কন্ট্রিবিউশনগুলো ধরে নেওয়া হয়েছিল, এবং টেম্পারেচার যদি বেশি হয় তাহলে এক্সাইটেড ভাইব্রেশনাল লেভেলগুলো পার্টিশন ফাংশনে কন্ট্রিবিউট করে। কিন্তু ইলেকট্রনিক্স এবং নিউক্লিয়ার দুজনের ক্ষেত্রেই এটা হচ্ছে যে দুটো
এনার্জি লেভেলের মধ্যে যে গ্যাপটা সেটা থার্মাল এনার্জি কেটের তুলনায় অনেক অনেক বেশি বলে এক্সাইটেড স্টেটের কোনো কন্ট্রিবিউশনই থাকে না। সেই জন্য তোমার ইলেকট্রনিক পার্টিশন ফাংশনটা জাস্ট বেসিক্যালি ইলেকট্রনিক যে গ্রাউন্ড স্টেট তার ডিজেনারেসি। আর ঠিক একই রকমভাবে নিউক্লিয়ার পার্টিশন ফাংশনটা হচ্ছে যে নিউক্লিয়ার যে স্টেট তার গ্রাউন্ড স্টেটের হচ্ছে ডিজেনারেসি। ঠিক আছে, এইটা তাহলে ইলেকট্রনিক এবং নিউক্লিয়ার পার্টিশন ফাংশন আলাদা করে কিছু বলার দরকার নেই, এটা বেসিক্যালি তোমার একই সাথে তুমি বলে দিতে পারছো। এবং যেটা পরিষ্কার সেটা হচ্ছে যে গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসি বললেই তোমার চলে যায়। তাহলে দেখো, তাহলে আমরা সব কটা পার্টিশন ফাংশন কিন্তু বলে ফেলেছি, ট্রান্সলেশনাল বলে ফেলেছি, রোটেশনাল বলে ফেলেছি, ভাইব্রেশনাল বলে ফেলেছি। আর ইলেকট্রনিক এবং নিউক্লিয়ার পার্টটা জাস্ট কনসিডার করার দরকার নেই, কিন্তু কম্পিউটেশনের জন্য আমি এখানে কনসিডার করেছি, যেখানে তোমার জাস্ট কিন্তু গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসি দেবে। এবং দেখবে যে মানে যদি তোমার নর্মালি হয় না যে ওয়েভ ফাংশনটা যদি তোমার ঠিক ঠিক করে স্কোয়ার ইন্টিগ্রেবল ওয়েভ ফাংশন হয় এবং পোটেনশিয়াল এনার্জিটা নন সিঙ্গুলার হয়, তাহলে গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসিটা সবসময় হচ্ছে 1 হয়, গ্রাউন্ড স্টেট নন ডিজেনারেট হয় আর কি। সেই জন্য এই যেটা আমি গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনিক স্টেটে মানে ইলেকট্রনিক গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসি বা নিউক্লিয়ার গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসি যেগুলো আমি সিম্বলিক্যালি লিখে রেখেছি, এগুলো মূলত হচ্ছে মোস্ট অফ দ্য কেসে 1 হয়। ঠিক আছে, ওই জন্য ইলেকট্রনিক বা নিউক্লিয়ার পার্টিশন ফাংশন এইগুলোকে অ্যাকচুয়ালি মানে কনসিডার করা প্রায় কোনো দরকারই পড়ে না, কারণ এটা এমনি টেম্পারেচারের উপর ডিপেন্ডও করে না এগুলা। তাহলে এবারে দেখো, যেটা আমরা আগে বলেছিলাম যে একটা মলিকুলে বিভিন্ন রকমের মোশন আছে। এটা আমি যখন মলিকুলার পার্টিশন ফাংশন স্টার্ট করেছিলাম তখনও বলেছিলাম, সেটা আমি আবার একবার রিপিট করছি যে একটা মলিকুলে বিভিন্ন রকমের মোশন আছে। সে মোশনগুলোর মধ্যে ট্রান্সলেশনাল মোশন থাকতে পারে, রোটেশনাল মোশন, ভাইব্রেশনাল মোশন, ইলেকট্রনিক মোশন, নিউক্লিয়ার মোশন ইত্যাদি ইত্যাদি। এবং এই যে মোশনগুলো তাদের ইউজুয়ালি তাদের একটা ডিস্টিংক্ট ডিফারেন্ট টাইম স্কেল আছে। মানে ট্রান্সলেশনের তুলনায় রোটেশন পায় 100 গুণ ফাস্টার, রোটেশনের তুলনায় ভাইব্রেশন পায় 100 গুণ ফাস্টার, ভাইব্রেশনের তুলনায় ইলেকট্রনিক স্টেট পায় 100 গুণ ফাস্টার, তার তুলনায় নিউক্লিয়ানগুলোর যে মুভমেন্ট সেটা আরো 100 গুণ ফাস্টার। এগুলো হয় মানে তাদের একটা টাইম স্কেলের একটা ডিফারেন্স আছে। টাইম স্কেলের ডিফারেন্স থাকার জন্য আমি এই মোশনগুলোকে ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার ধরতে পারি। মানে ধরো আমি যখন মলিকুলার ভাইব্রেশন কনসিডার করছি তখন ইলেকট্রনিক মোশন বা রোটেশনাল মোশন কনসিডার না করলেও হবে, বা যখন আমি রোটেশন নিয়ে কথাবার্তা বলছি তখন ট্রান্সলেশন বা ভাইব্রেশনাল মোশন নিয়ে মাথা না ঘামালেও হবে। অর্থাৎ প্রত্যেকটা মোশনকে তুমি ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার ধরতে পারছো। দিস ইজ নোন এজ দ্য বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। তাহলে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন অনুযায়ী একটা মলিকুলের যে বিভিন্ন রকমের মোশন আছে সেই মোশনগুলো তুমি ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার ধরতে পারবে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট যদি তুমি ধরো তাহলে টোটাল এনার্জিটা অ্যাডিটিভলি সেপারেবল হয় এবং টোটাল ওয়েভ ফাংশনটা মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হয়। টোটাল এনার্জিটা ট্রান্সলেশনাল এনার্জি প্লাস রোটেশনাল এনার্জি প্লাস ভাইব্রেশনাল এনার্জি প্লাস ইলেকট্রনিক এনার্জি প্লাস নিউক্লিয়ার এনার্জি, অর্থাৎ এনার্জিটা অ্যাডিটিভলি সেপারেবল হচ্ছে আর ওয়েভ ফাংশনটা মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হচ্ছে। আর এবারে দেখো, তুমি যখন এই মলিকুলার পার্টিশন ফাংশনটাকে লিখছো, যেটা আমি আগে বলেছি আরেকবার জাস্ট বলছি, মানে বলে ফাইনাল কনক্লুশনটা বলে দিলেই হবে যে ওভারঅল মলিকুলার পার্টিশন ফাংশনটা যেমন ওয়েভ ফাংশনটা মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল, তেমন পার্টিশন ফাংশনটা কিন্তু মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল মলিকুলার পার্টিশন ফাংশন ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন ইন্টু রোটেশনাল পার্টিশন ফাংশন ইন্টু ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন ইন্টু ইলেকট্রনিক পার্টিশন ফাংশন ইন্টু নিউক্লিয়ার পার্টিশন ফাংশন। তার মানে এনার্জিটা যখনই অ্যাডিটিভলি সেপারেবল হয়ে যাচ্ছে তখন পার্টিশন ফাংশনটাও কিন্তু মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হয়ে যাচ্ছে। এবং মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল যখন হয়ে যাচ্ছে, এবারে তুমি দেখো জাস্ট মানে একটা টিপিক্যাল সিচুয়েশনে তোমার ট্রান্সলেশন আমি যদি ফাইনাইট সাইজ এফেক্টটাকে কনসিডার না করি বা সামটাকে যদি আমি ডিরেক্টলি ইন্টিগ্রেশনে কনভার্ট করে দিই, তা ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন হচ্ছে ভি বাই ল্যামডা ডি যদি তার কিউ হয়, এখানে ল্যামডা ডি হচ্ছে থার্মাল ডিবগলি ওয়েভলেন্থ। রোটেশনাল পার্টিশন ফাংশনটা একটা তোমার ডায়াটমিক মলিকুলের জন্য 8 পাই স্কোয়ার আই কেটি বাই সিগমা এইচ স্কোয়ার। সিগমা ভ্যালুটা 1 হবে ফর হেট্রোজিনিয়াস ডায়াটমিক মলিকুল আর সিগমা ভ্যালুটা 2 হবে ফর হোমোজিনিয়াস ডায়াটমিক মলিকুল। এইটা আচ্ছা, তার সঙ্গে ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন, এটা সাডেনলি 0 পয়েন্ট এনার্জিটাকে ইনক্লুড করা আছে e টু দি পাওয়ার মাইনাস এইচ কস ওমেগা বাই 2 কেটি বাই 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এইচ কস ওমেগা বাই কেটি। এখানে এইচ কস ওমেগার বদলে এইচ নিউ দিয়েও তুমি লিখতে পারো এটা। তারপরে ইলেকট্রনিক পার্টিশন ফাংশন, এটা নিউক্লিয়ার পার্টিশন ফাংশন। তাহলে দেখো ওভারঅল মলিকুলার পার্টিশন ফাংশন তুমি পেয়ে গেলে। আর এবারে ওভারঅল মলিকুলার পার্টিশন ফাংশন পেলে ওই মলিকুলের সমস্ত স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক প্রপার্টি আমি বের করতে পারবো। আচ্ছা, এবার এইখানে যে পার্টিশন ফাংশনটা বের করা যেটা সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন। আচ্ছা, এন পার্টিকেল পার্টিশন ফাংশন বের করতে হবে কিরকম ভাবে, যখন আমি গিবস প্যারাডক্স নিয়ে কথাবার্তা বলেছিলাম সেখানে খুব ডিটেলে বলেছি। সেটা হচ্ছে যদি মলিকুলগুলো আইডেন্টিক্যাল ইন্ডিপেন্ডেন্ট এবং ডিস্টিংগুইজেবল হয়,
তখন এন পার্টিকেল পার্টিশন ফাংশনটা সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন টু দি পাওয়ার এন, আর পার্টিকেলগুলি যদি আইডেন্টিক্যাল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইনডিস্টিংগুইজেবল হয় তাহলে এন পার্টিকেল পার্টিশন ফাংশনটা হচ্ছে সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল। গিভস প্যারাডক্সের যখন সলিউশন বলেছিলাম তখন দেখবে এটা খুব ক্লিয়ারলি বলা হয়েছে। ঠিক আছে, তার মানে যদি সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন জেড টোটাল এখানে হয় তাহলে এন পার্টিকেল পার্টিশন ফাংশন জেড পাওয়ার এন হয়ে যাবে। আর যদি পার্টিকেলগুলো আইডেন্টিক্যাল ইন্ডিপেন্ডেন্ট এবং ইনডিস্টিংগুইজেবল হয় তখন এন পার্টিকেল পার্টিশন ফাংশনটা সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা আমার অলরেডি আমরা মেনশন করেছিলাম। আচ্ছা, তাহলে দেখো, তাহলে যেটা হচ্ছে যে আমাদের যে পার্টিশন ফাংশন রিলেটেড যে আলোচনাটা সেটা আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। আগের দিন যেহেতু শুধু ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন নিয়ে আলাদা লেকচারটা ছিল, সেখানে ছোট পার্টটা আমি আলাদা করে রেখেছিলাম, সেটা এখানে আমরা ইনক্লুড করে ফেললাম। আর এর উপরে বেশ করে কতগুলো প্রবলেম জাস্ট বলা আছে, সেই প্রবলেমগুলো তোমরা সলভ করবে। হ্যাঁ, এই প্রবলেমগুলো এখানে আমি দিয়ে রেখেছি, প্রবলেমগুলো তুমি সলভ করবে, করে এই পার্টিশন ফাংশন রিলেটেড ডিসকাশনসটা আমাদের হয়ে গেল। আমি এখানে কতগুলো প্রবলেম দিয়েছি, সেই প্রবলেমগুলো আমি এই পিডিএফটা দিয়ে দেবো, তো এই প্রবলেমগুলো প্রত্যেকটা তোমরা সলভ করবে, দেখবে আমরা যা যা করিয়েছি তার মধ্যে তুমি এই সলভটা করতে পারছো কিনা। যেটা পারবে না পরের দিন আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসে হচ্ছে এই প্রবলেমগুলোকে সলভ করে দেবো, যেগুলো থেকে মূলত ইউনিভার্সিটিতে পরীক্ষায় কোশ্চেন টোশ্চেন আসে আর কি। আর এমনি যারা নেট টেট রিলেটেড পরীক্ষা টরীক্ষা দেবে তাদের জন্য যে এমসিকিউ যে আলোচনাগুলো সেগুলো আমি জাস্ট আজকেই তোমাদের দিয়ে দেবো, আজকে না আরো ওদের দুটো ক্লাস বাকি আছে, দিয়ে দেবো, দিয়ে তখন আমি জাস্ট এমসিকিউ গুলো প্রিভিয়াস এর পরে এমসিকিউ গুলোকে আলোচনা করে দেবো। এমনি যারা ইউনিভার্সিটি পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রবলেমগুলো আমি দিলাম, সেই প্রবলেমগুলো বাড়িতে একটার পর একটা ধরে ধরে করবে, যেগুলো অসুবিধা হবে পরের দিন বলবে, আমরা পরের দিন এখান থেকে নিশ্চয়ই সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে এই যে 25টা প্রবলেম দেওয়া হয়, 25টা প্রবলেম তোমরা করবে, করে তাহলে দেখবে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে তোমাদের যে সিলেবাসটা একটু ভালো করে খেয়াল করবে, সেই পার্টটা আমরা কিন্তু করে ফেললাম। ঠিক আছে, এটা আচ্ছা। তাহলে মানে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে মানে আমি সিলেবাসটা যদি 1 সেকেন্ড 1 মিনিট ধরো। হ্যাঁ, এই দেখো কি কি লেখা আছে একটুখানি আমি পড়ছি, শোনো, দেখো সবটা আমরা আলোচনা করেছি কিনা। বলছে কনফিগারেশন, ম্যাক্রোস্টেট, মাইক্রোস্টেট অ্যান্ড কনফিগারেশন, ক্যালকুলেশন উইথ হারমোনিক অসিলেটর, ভেরিয়েশন অফ থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন উইথ এনার্জি, ইকুইলিব্রিয়াম কনফিগারেশন, বোলম্যান ডিস্ট্রিবিউশন, thermodynamic probability, entropy and probability, Boltzmann distribution formula with derivation, application to এই ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশনটা আছে, ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশনটা আমি বলে দেবো। ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন গেসিয়াস স্টেটে বলে দেওয়া হয় বলে এখানে আর আলাদা করে বলা হয় না, আমি বলে দিচ্ছি। এটা পার্টিশন ফাংশন, কনসেপ্ট অফ এনসেম্বল, ক্যানোনিক্যাল এনসেম্বল আর গ্যান ক্যানোনিক্যাল এনসেম্বল। আচ্ছা, পার্টিশন ফাংশন, মলিকুলার পার্টিশন ফাংশন অ্যান্ড থার্মোডাইনামিক প্রপার্টিস, এইটা। তাহলে এইটা হচ্ছে মূলত স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের বিষয়। তারপরে পড়ে থাকছে হচ্ছে তোমার থার্ড ল, অ্যাবসলিউট এন্ট্রপি, প্রাঙ্কস ল, ক্যালকুলেশন অফ এন্ট্রপি, নার্স হিট থিওরেম, আর তার সঙ্গে অ্যাডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন, অ্যাপ্রোচ টু জিরো কেলভিন, অ্যাডিয়াবেটিক কুলিং, ডায়াম্যাগনেটাইজেশন, ডিম্যাগনেটাইজেশন, অ্যাডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন, ইনভলভ কার্ভস, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে পরের যে দুটো পার্ট যেটা তোমাদের জাস্ট সিম্পলি ঢোকানো আছে আর কি, এই পার্টটাকে আমাকে একটুখানি আলোচনা করে নিতে হবে আর কি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এইটা আমরা এবারে আলোচনার মধ্যে যাচ্ছি আর কি। তার মধ্যে একটা পার্ট আজকে আমরা আলোচনা করব, আর বাকি পার্টটা আমরা কালকে আলোচনা করব, তাহলেই আমাদের পার্টটা হয়ে যাবে আর কি। ঠিক আছে, চল তাহলে আমরা নেক্সট যে পার্টটা আসছি, ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশনটা আমি পরে বলে দিচ্ছি। ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি মানে আমি যখন গেসিয়াস স্টেট পড়িয়েছিলাম তখন একবার আলোচনা করা হয়ে গেছে। হ্যাঁ, ওইটা যদিও স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের মধ্যে রাখা হয়েছে, কারণ ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন যে ফর্মুলাটা, সেই ফর্মুলার যে ফর্মটা, সেই ফর্মটা হচ্ছে তোমার মানে বোলম্যান ডিস্ট্রিবিউশনের মতো দেখতে বলে,
কিন্তু ওটার সঙ্গে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের একটু প্রায় কোনো সম্পর্ক নেই, এটা জাস্ট নর্মাল গ্যাসিয়াস স্টেটের মধ্যেই পড়ে ফেলা যায় আর কি। সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো। তাহলে আমি যদিও তো হ্যাঁ এমনি পড়িয়ে দিয়েছি, তো তোমরা পড়োনি মনে হয় ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, আমি আবার না হয় বলে দেবো আরেকবার, অসুবিধা নেই। তোমাদের হচ্ছে জাস্ট মানে মাইক্রো ক্যানোনিক্যাল, ক্যানোনিক্যাল এবং জ্ঞান ক্যানোনিক্যাল এনসেম্বলের জাস্ট বেসিক কনসেপ্টসটা আছে, তোমাদের ডিটেলিংটা কিচ্ছু নেই, ঠিক আছে? মানে ক্যানোনিক্যাল এনসেম্বল নিয়ে বা জ্ঞান ক্যানোনিক্যাল এনসেম্বল নিয়ে যে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স করতে হয় আর কি, সেগুলো তোমাদের সিলেবাসে নেই। তোমাদের যেটা হচ্ছে তবে এনসেম্বল নিয়ে তোমার মাইক্রো ক্যানোনিক্যাল, জ্ঞান ক্যানোনিক্যাল এবং জ্ঞান ক্যানোনিক্যাল তাদের যে রিলেটিভ কম্পারিজন এবং তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার যে ডেনসিটির এক্সপ্রেশনটা কেমন দেখতে হয়, একটা পার্টিশন একটা এনসেম্বলের থেকে আর একটা এনসেম্বলে কোথায় কি ডিফার করছে, এই যে পার্টটা, এই পার্টটা আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি ওই যে মানে যেটা অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের যে দুটো লেকচার অ্যাকচুয়ালি দেওয়ার কথা, যেটা কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স নিয়ে কথাবার্তা বলা আছে, মানে বোস আইনস্টাইন ফের্মি ডিরাক ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তা বলা, আর একটা হচ্ছে তোমার ওই যেটা বলেছিলাম যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটাকে ইন টার্মস অফ পার্টিশন ফাংশন বুঝে সেখান থেকে ট্রানজিশন স্টেট থিওরিটাকে করা, এই দুটো লেকচার আমি এই শনিবার সকালে যখন নেব তোমাদেরকে সবাইকে লিঙ্কটা দেবো, তোমরা চাইলে কাজটাকে করে নিতে পারো। তাহলে নেটের যে সিলেবাসটা আছে, নেটের সিলেবাসটা তোমার পুরোটা কভার হয়ে যাবে। আচ্ছা চল, আচ্ছা তাহলে এই যে পরের যে পার্টটা আছে সেই পার্টটা দেখবে কোথাও কোথাও স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের পার্টের মধ্যে থাকে, কোথায় কোথায় ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স পার্টের মধ্যে থাকে, নাস্ট হিট থিওরেম এবং থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে? এই পুরো পার্টটা একটা ক্লাসে পড়িয়ে দেওয়া যায়, কিন্তু আমি একটু ডিটেলে পড়াবো বলে আমি আজকে নাস্ট হিট থিওরেম পার্টটাকে বলবো, আর একটা ক্লাসে হচ্ছে আমি থার্ড ল অফ থার্মোডাইনামিক্স সেখান থেকে যে অ্যাডাবেটিভ রিম্যাগনেটাইজেশন এই পার্টটাকে করবো। আচ্ছা তো দেখো, আমি শুরুটা করি এরকম একটা জায়গা থেকে যে আচ্ছা তাহলে আমি এইখান থেকে শুরু করি। দেখো সেটা হচ্ছে যে এই 1902 সালে বিজ্ঞানী রিচার্ডস তিনি একটা ইম্পর্টেন্ট অবজারভেশন দেখলেন। মানে তিনি যখন একটা ওই রিভার্সেবল গ্যালভানিক সেল, যেটা আমরা ইলেকট্রোকেমিস্ট্রিতে পড়ি, এই রিভার্সেবল গ্যালভানিক সেলের থার্মোডাইনামিক্স নিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করছিলেন, তিনি একটা ইম্পর্টেন্ট অবজারভেশন দেখলেন। সেটা হচ্ছে এই যে যে ডেল্টা জি এবং ডেল্টা এইচ, এইটা মানে চেঞ্জ ইন গিবস এনার্জি এবং চেঞ্জ ইন এনথালপি, সেটা কোন একটা রিভার্সেবল গ্যালভানিক সেলের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন হচ্ছে তখন ডেল্টা জি এবং ডেল্টা এইচ হচ্ছে সমান হয়ে যাচ্ছে। তাহলে এই 1902 সালে টিডব্লিউ রিচার্ডস এই ইম্পর্টেন্ট অবজারভেশনটা তিনি দেখলেন। তিনি কি বলছেন না, অ্যাবাউট 1902 টিডব্লিউ রিচার্ডস মেজার ডেল্টা জি অ্যান্ড ডেল্টা এইচ as a function of temperature for several reactions taking place in a reversible galvanic cell and noticed that when T tends to 0 Kelvin, delta G and delta H are the same. তার মানে এই যে পার্টটা লিমিট T tends to 0 Kelvin, delta G equal to delta H, সেটা তিনি একটা রিভার্সেবল গ্যালভানিক সেলে থার্মোডাইনামিক্স করতে গিয়ে তিনি এটা দেখলেন। আচ্ছা এবারে এইখান থেকে কি কি জিনিস বেরিয়ে আসছে খেয়াল করে দেখো। দেখো গিবস হেলমোজ রিলেশন তুমি জানতে, গিবস হেলমোজ রিলেশন কি বলে, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ প্লাস টি ইন্টু ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি। এটা এটা সবাই জানে যে গিবস হেলমোজ রিলেশনটা, এটা সবার জন্য সবসময় সে কোনো কন্ডিশনে সত্যি, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ প্লাস টি ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি। এটা আচ্ছা এবারে তুমি খেয়াল করো যে যদি টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন হয় তখন ডেল্টা জি আর ডেল্টা ই যেহেতু সমান হয়ে যাচ্ছে, ডেল্টা জি ডেল্টা ই সমান হয়ে গেলে যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন, তাহলে এই পার্টটাকে আলাদা করে 0 হতে হবে। মানে এটা তো সবসময় সত্যি, টেম্পারেচার টেন্ডস টু যখন 0 কেলভিন তখন ডেল্টা জি ডেল্টা ই যদি সমান হয়ে যায়, তার মানে লিমিট টি টেন্ডস টু 0 কেলভিন টি ইন্টু ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি। এই যে পার্টটা, সরি এই পার্টটা এখানে ইকুয়াল টু 0টা লেখা হয়নি, দিস পার্ট দিস শুড বি ইকুয়াল টু 0, সরি এক মিনিট, কোথায় গেল বাবা, কোথায় গেল, এই এইটা হচ্ছে তোমার 0, ঠিক আছে? আচ্ছা এবারে প্রশ্নটা হচ্ছে যে এই যে লিমিট টি টেন্ডস টু 0, টি ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি ইকুয়াল টু 0,
তাহলে এবারে কথাটা এটা হচ্ছে যে যখন টেম্পারেচার চেঞ্জ টু জিরো তাহলে এই পার্টটা অ্যাকচুয়ালি কত, মানে দেখো এটা কি হচ্ছে না, টেম্পারেচার যখন টেন্স টু জিরো কেলভিন দুজনের গুণফল তো জিরো, দুজনের গুণফল জিরো হলে তাহলে এই পার্টটা তোমার জিরো হলেও গুণফলটা জিরোর দিকে যাবে, আর এই পার্টটা নন জিরো হলেও গুণফলটা তোমার জিরোর দিকে যাবে। তা যখনই তুমি এই এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে তুমি যখন আলটিমেটলি দেখাতে পারলে লিমিট টি টেন্স টু জিরো কেলভিন টি ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পিটা জিরো, তখন প্রশ্নটা হচ্ছে যে ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পিটা তোমার জিরো হলেও এই গুণফলটা জিরো হবে যখন টেম্পারেচার টেন্স টু জিরো কেলভিন, আর এটা নন জিরো হলেও এই গুণফলটা জিরো হবে যখন টেম্পারেচার জিরো কেলভিন। এবার প্রশ্নটা হচ্ছে যে যখন টেম্পারেচার টেন্স টু জিরো কেলভিন তাহলে এই পার্টটা অ্যাকচুয়ালি কত, সেটা জিরো নাকি নন জিরো। আচ্ছা, এবার 1960 সালে বিজ্ঞানী নার্স্ট তিনি একটা ইম্পর্টেন্ট পস্টুলেট দিলেন, তিনি যেটা বললেন যে যে যখন একটা কনডেন্স ফেজে তুমি কোন একটা ফেজ ট্রানজিশন কনসিডার করছো বা কোন একটা প্রসেস কনসিডার করছো, তখন লিমিট টি টেন্স টু জিরো কেলভিন হলে ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পিটাই ইটসেলফ তোমার জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা কিরকম হচ্ছে দেখো, যে যেটা হচ্ছে যে তোমার প্রথমে আমি পেলাম এই জায়গাটা লিমিট টি টেন্স টু জিরো কেলভিন ডেল্টা জি কত ডেল্টা এইচ, গিভস হেলমনটজ ইকুয়েশন থেকে আমি পেলাম লিমিট টি টেন্স টু জিরো টি ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি ইকুয়াল টু জিরো। তাহলে এইখান থেকে কিন্তু আমি বলতে পারি না যে যখন টেম্পারেচার টেন্স টু জিরো কেলভিন ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পিটা জিরো হবে না নন জিরো হবে। বিজ্ঞানী নার্স 1960 সালে যেটা বললেন যে যদি তুমি মানে একটা প্রসেস যেটা কনডেন্স ফেজে ঘটছে তার জন্য তিনি এটা দেখালেন যে লিমিট টি টেন্স টু জিরো কেলভিন ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পিটা হচ্ছে জিরো হচ্ছে। দিস মিনস with decrease in temperature delta T may decrease or increase but becomes constant when T tends to zero। মানে যেটা কথা হচ্ছে যে টেম্পারেচার যখন টেন্স টু জিরো কেলভিন তখন কিন্তু ডেল্টা যেটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে যে ফাংশন অফ টেম্পারেচার, সেই জন্য এই করেসপন্ডিং পার্টটা জিরো হয়ে যায়। কারণ ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি তো ডেল্টা জি ভার্সাস টি পার্টের স্লোপ রিপ্রেজেন্ট করে, তাহলে সেই স্লোপটা জিরো হয়ে যাচ্ছে মানে ডেল্টা জিটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট অবজারভেশন। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে দেখো একটা জিনিস, যে মানে নার্স ফার্দার সাজেস্টেড নট অনলি জি অ্যান্ড এইচ আর ইকুয়াল হোয়েন টি টেন্স টু জিরো কেলভিন, যেটা আমি একদম শুরুতেই বলেছি, অ্যাট দ্য সেম টাইম তিনি এটা দেখালেন যে অ্যাপ্রোচ ইকুয়ালিটি অ্যাসিমটোটিক্যালি ইন দ্য লো টেম্পারেচার রিজিয়ন। তাহলে এই পার্টটা একটু মানে তোমাকে একটু বুঝতে হবে। আগে এইখানটা দেখো, তাহলে তোমাকে সরি আমি পরে ছবিটা কোথায় গেল, এক মিনিট, হ্যাঁ এই ছবিটা দেখো, তারপর আমি এই জিনিসটাকে এক্সপ্লেন করছি। দেখো যেটা হচ্ছে যে একদম শুরুতে রিচার্ডের অবজারভেশন কি বলা হয়েছে, টেম্পারেচার টেন্স টু যখন জিরো কেলভিন ডেল্টা জি আর ডেল্টা এইচ এর সমান হয়ে যাচ্ছে। দেখো এখানেও তাই, যখন টেম্পারেচার টেন্স টু জিরো কেলভিন ডেল্টা জি এবং ডেল্টা এইচ তারা বেসিক্যালি তোমার সমান হয়ে যাচ্ছে। শুধু তাই না, আর কি দেখতে পাচ্ছ, যখন টেম্পারেচার টেন্স টু জিরো কেলভিন তুমি খেয়াল করে দেখো যে ডেল্টা জিটা সেটা মোরাললেস কনস্ট্যান্ট। হ্যাঁ দেখো ডেল্টা জিটা মোরাললেস কনস্ট্যান্ট এটা। তাহলে এবারে এই যে তোমার ডেল্টা জি এবং ডেল্টা এইচ, এই যে এরা যখন টেম্পারেচার চেঞ্জ টু জিরো কেলভিন তারা যে কনস্ট্যান্ট হচ্ছে, এটা কি রকম ভাবে হচ্ছে সেইটা একটু ভালো করে তোমাকে বুঝতে হবে। সেখানে একটা কথা বলা হচ্ছে যে এই যে নার্স ফার্দার সাজেস্টেড দ্যাট not only G and H are equal when T tends to 0 Kelvin, but they approach equality asymptotically in the low temperature region। এবার অ্যাসিম্পটোটিক অ্যাপ্রোচ মানেটা কি? দেখো অক্সিডেটিং এর অপোজিটটা হচ্ছে তোমার অ্যাসিম্পটোটিক। মানে ব্যাপারটা হচ্ছে এই যে ধরো কোনো একটা জিনিস কনস্ট্যান্ট হচ্ছে, ফ্লাকচুয়েট করতে 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 মানে বাড়তে কমতে অসিলেট করতে 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 একটা হচ্ছে জিরোর দিকে যাওয়া। আর একটা হচ্ছে যে যখন তুমি অ্যাসিম্পটোটিক্যালি জিরোর দিকে যাচ্ছে, কথাটা মানেটা হচ্ছে যে সেইটা এবং তার এনি হায়ার অর্ডার ডেরিভেটিভ তাদের সেম সাইন হবে। এই অ্যাসিম্পটোটিক অ্যাপ্রোচ তার ম্যাথামেটিক্যালি মানে হচ্ছে ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি এট কনস্ট্যান্ট পি এন্ড ডেল টু ডেল্টা জি বাই ডেল টি স্কয়ার এট কনস্ট্যান্ট পি হ্যাভ দ্য সেম সাইন। তাহলে এই অ্যাসিম্পটোটিক এটা হচ্ছে নার্সের পস্টুলেটের মধ্যেই পড়ছে, যেটা বলা হচ্ছে যে যখন তুমি এই জায়গাটা দেখতে পেলে যে যখন টেম্পারেচার টেন্স টু জিরো কেলভিন ডেল্টা জিটা কনস্ট্যান্ট হচ্ছে, এবার কনস্ট্যান্টটা কি করে হচ্ছে না বলছি অ্যাসিম্পটোটিক্যালি কনস্ট্যান্ট হচ্ছে। অ্যাসিম্পটোটিক্যালি কনস্ট্যান্ট হওয়া মানে হচ্ছে এমন না জিনিসটা বাড়ছে কমছে ফ্লাকচুয়েট করতে 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 কনস্ট্যান্ট হচ্ছে, সেরকম না। এটা তোমার মানে মানে তার সমস্ত ডেরিভেটিভের সাইন যদি একই হয়, মূলত এখানে ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ বলা হচ্ছে, তাদের সাইন যদি একই হয় তখন তাকে বলে অ্যাসিম্পটোটিক্যালি অ্যাপ্রোচ করা। ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে দেখো এইটার জাস্ট মানেটা একটুখানি বোঝার চেষ্টা করো। দেখো তুমি যদি এই যে ইকুয়েশনটা পেয়েছিলে, এই যে ইকুয়েশনটা মানে গিভস হেলমজ ইকুয়েশন,
এই গিবস হেলমজ ইকুয়েশনকে তুমি আবার টেম্পারেচার রেসপেক্টে ডেরিভেটিভ করে প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে, তাহলে এটা কি হবে? প্রথমটা হবে ডেল্টা জি বাই ডেল্টা টি আর কনস্ট্যান্ট পি, এইটা হবে ডেল্টা এইচ বাই ডেল্টা টি আর কনস্ট্যান্ট পি। এটা দুটো পার্ট হয়ে যাবে, প্রথমে টেম্পারেচারকে ডেরিভেটিভ করো, করে এই পার্টটাকে রেখে দাও, তার মানে ডেল্টা জি বাই ডেল্টা টি আর কনস্ট্যান্ট পি হবে, প্লাস টিটাকে কনস্ট্যান্ট রেখে এই পার্টটা ডেরিভেটিভ করে টি ইন্টু ডেল্টা জি বাই ডেল টি স্কোয়ার আর কনস্ট্যান্ট পি। তার মানে আমি তাই করলাম, গিবস হেলমজ ইকুয়েশনটাকে তুমি আর একবার টেম্পারেচার রেসপেক্টে ডেরিভেটিভ করলে। আর এবারে দেখো এখান থেকে খেয়াল করে, সেটা হচ্ছে যে এই যে ডেল্টা জি বাই ডেল্টা টি আর কনস্ট্যান্ট পি, আর ডান দিকে ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি, এই দুটো পার সমান বলে তার বাদ চলে গেল। তার মানে এখান থেকে দেখো ডেল্টা এইচ বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পিটা হয়ে যাচ্ছে মাইনাস টি ইন্টু ডেল্টা জি বাই ডেল টি স্কোয়ার এর কনস্ট্যান্ট পি। তুমি এই ইকুয়েশনটা পেলে কোথা থেকে? না, গিবস হেলমজ ইকুয়েশন থেকে। আর এবারে খেয়াল করে দেখো যে কথা হচ্ছে যে যেহেতু অ্যাসিম্পটোটিক্যালি ডেল্টা জিতে কনস্ট্যান্ট ভ্যালুর দিকে পৌঁছাচ্ছে, তার মানে হচ্ছে ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি আর ডেল্টা জি বাই ডেল টি স্কোয়ার এর কনস্ট্যান্ট পি আর অফ সেম সাইন, তাদের সেম সাইন হবে। অ্যাসিম্পটোটিক অ্যাপ্রোচ মানে হচ্ছে তাদের সেম সাইন হবে। এইটা ফার্স্ট ডেরিভেটিভের যা সাইন, সেকেন্ড ডেরিভেটিভের তাই সাইন। এবার এখানে খেয়াল করে দেখো যে ডেল্টা এইচ বাই ডেল টি এর কনস্ট্যান্ট পি আর টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার কখনো নেগেটিভ হতে পারে না। তার মানে এখানে ডেল্টা জি বাই ডেল টি স্কোয়ার কনস্ট্যান্ট একটা মাইনাস সাইন আছে বলে এইটা এবং এইটা হচ্ছে অপোজিট সাইন। আবার অ্যাসিম্পটোটিক অ্যাপ্রোচ মানে হচ্ছে এরা দুজনের সেম সাইন, তাহলে এখান থেকে অটোমেটিক্যালি এখানে দাঁড়িয়ে গেল এই দুজন মাস্ট বি অফ অপোজিট সাইন। তাহলে এটা খেয়াল করো, তাহলে এইটা কিন্তু অ্যাজাম্পশনের মধ্যে পড়ছে, এটা আমি প্রুভ করছি না। যেটা কথা হচ্ছে যে যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন, ডেল্টা জি সে কনস্ট্যান্ট ভ্যালুতে পৌঁছাচ্ছে অ্যাসিম্পটোটিক্যালি, যার মানে হচ্ছে যে ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ মাস্ট হ্যাভ দ্য সেম সাইন। এবারে গিবস হেলমজ ইকুয়েশন তো একটা ইনোসেন্ট ইকুয়েশন, সেইখান থেকে উইদাউট এনি অ্যাজাম্পশন অ্যাপ্রক্সিমেশন তুমি দেখাতে পারলে, এই ইকুয়েশনটা দেখাতে পারলে, এবং এই ইকুয়েশন তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছে কিন্তু অ্যাবসলিউট টেম্পারেচার কোনো কারণে নেগেটিভ হতে পারে না, কোনোভাবেই নেগেটিভ হতে পারে না। এখানে ডেল্টা এইচ বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি আর ডেল্টা জি বাই ডেল টি স্কোয়ার কনস্ট্যান্ট পি মাস্ট বি অফ অপোজিট সাইন। আবার অ্যাসিম্পটোটিক্যাল অ্যাপ্রোচ মানে হচ্ছে, অ্যাসিম্পটোটিক অ্যাপ্রোচ মানে হচ্ছে ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি আর ডেল্টা জি বাই ডেল টি স্কোয়ার মাস্ট বি অফ সেম সাইন। তাহলে এখান থেকে তুমি কনক্লুড করতে পারছো ডেল্টা জি বাই ডেল টি এর কনস্ট্যান্ট পি এন্ড ডেল্টা এইচ বাই ডেল্টা এর কনস্ট্যান্ট পি মাস্ট বি অফ অপোজিট সাইন। ঠিক আছে? তাহলে এটা পরিষ্কার, এটা বুঝতে পেরেছো যে কেন এটা অপোজিট সাইন হবে। ঠিক আছে, হচ্ছে ঠিক আছে তো। এটা তাহলে কি হলো দেখো, তাহলে তুমি যেটা যেটা দেখলে যে অ্যাজ ডেল্টা জি টেন্ডস টু কনস্ট্যান্ট ভ্যালু অ্যাসিম্পটোটিক্যালি when t tends to 0 Kelvin, we conclude that যে যদি ডেল্টা জিটা একটা কনস্ট্যান্ট ভ্যালুতে অ্যাসিম্পটোটিক্যালি যায় এবং তাতে ফার্স্ট এবং সেকেন্ড ডেরিভেটিভের সাইন টাইম যদি এক্স্যাক্টলি একই থাকে, তাহলে যেমন করে এই লিমিট টি টেন্স টু 0 হলে যেহেতু তোমার ডেল্টা জি বাই ডেল্টা টের কনস্ট্যান্ট পিটা 0 হচ্ছে, ঠিক একই রকম ভাবে লিমিট টি টেন্স টু 0 হলে এইটাও তোমার 0 দিকে যাবে। অ্যাসিম্পটোটিক অ্যাপ্রোচের মানে আবার ওইটা দুজনের সেম সাইন থাকবে এবং অ্যাট দ্য সেম টাইম একজন যখন 0 দিকে যাবে আর একজনও তোমার 0 দিকে যাবে। এইটা তাহলে এবারে দেখো এইটা যদি 0 দিকে যায়, তাহলে এখান থেকে তো পরিষ্কার দেখতে পাচ্ছ এইটা মানে এইটা হচ্ছে মাইনাস অফ এটা, তাহলে এটা 0 দিকে গেলে এটাও 0 দিকে যাবে, এটাও তোমার 0 দিকে চলে গেল। তার মানে যেটা মোদ্দা কথা হলো, দেখো এই এত কিছু করে আলটিমেটলি যে কনক্লুশনটা আমি পৌঁছালাম সেটা হচ্ছে এই যে লিমিট টি টেন্স টু 0 কেলভিন ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি 0, at the same time limit t tends to 0 delta h by delta t at constant p equal to 0। তাহলে এই যে দুটো রেজাল্টকে তুমি একসাথে সামারাইজ করে ফেললে, দিস ইজ নোন অ্যাজ দ্য নাস্ট হিট থিওরেম। তাহলে নাস্ট হিট থিওরেমটা কিন্তু তোমাকে স্টেটমেন্টটাকে দিতে পারে, তুমি জাস্ট এই ফাইনালটাকে বলবে যে নাস্ট পস্টুলেট ক্যান বি সামারাইজড অ্যাজ, বা নাস্ট হিট থিওরেম সেজ দ্যাট লিমিট টি টেন্স টু 0 ডেল্টা জি বাই ডেল্টা টি at constant p equal to 0 লিমিট টি টেন্স টু 0 কেলভিন ডেল্টা h by delta t at constant p equal to 0। তাহলে এইটাকে আমি আনলাম কি করে, যেহেতু থার্মোডাইনামিক্সের সমস্ত প্রিন্সিপালের মতো থার্ড ল বলো বা নাস্ট হিট থিওরেম বলো, সেটাও হচ্ছে এক্সপেরিমেন্টাল অবজারভেশনের উপরে বেস করা। সেইখানে আমি একটুখানি পিছনে ফিরে গেলাম যে রিচার্ডসন 1902 সালে ইলেকট্রোকেমিক্যাল রিভার্সেবল গ্যালভানিক সেলের যে থার্মোডাইনামিক্স করতে গিয়ে যে অবজারভেশনটা, সেই জায়গা থেকে লিমিট টি টেন্স টু 0 কেলভিন ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ, এরকম জায়গা থেকে তুমি বেসিক্যালি স্টার্ট করছো। তারপর গিবস হেলমজ ইকুয়েশন থেকে প্রপারলি কাজে লাগানো, হ্যাঁ, সেখান থেকে তুমি যেটা দেখতে পেলে যে যখন টেম্পারেচার টেন্স টু 0 কেলভিন তখন হচ্ছে টি
লিমিট টি টেন্স টু জিরো কেলভিন টি ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি এট কনস্ট্যান্ট পি ইকুয়াল টু জিরো। আর এইখান থেকে অটোমেটিক্যালি কোশ্চেন আছে, তাহলে এই টিটাকে বাদ দিয়ে বাকি পার্টটার অ্যাকচুয়ালি ভ্যালুটা কত হবে, সেখানে হচ্ছে নাচ যেটা বললেন ওটা অ্যাকচুয়ালি তোমার জিরো হবে। শুধু এই জিরোটা হবে এটাই যথেষ্ট না, তার সঙ্গে যেটা বললেন যে এই যে লিমিট টি টেন্স টু জিরো কেলভিন ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি এট কনস্ট্যান্ট পি জিরো হওয়া মানে হচ্ছে লিমিট টি টেন্স টু জিরো কেলভিন ডেল্টা জি একটা কনস্ট্যান্ট ভ্যালুর দিকে পৌঁছাচ্ছে। তিনি ফার্দার যেটা অ্যাজাম্পশন করলেন সেটা হচ্ছে কি ডেল্টা জিটা যে কনস্ট্যান্ট ভ্যালুর দিকে পৌঁছাচ্ছে অ্যাসিম্পটোটিক্যালি ম্যাথামেটিক্যাল মানে কি যে ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি আর কনস্ট্যান্ট পি এন্ড ডেল টু ডেল্টা জি বাই ডেল টি স্কয়ার কনস্ট্যান্ট পি দে মাস্ট বি অফ সেম সাইন। ঠিক আছে, এবং যখন একজন জিরোর দিকে যাবে অন্যজন জিরোর দিকে যাবে, সেখান থেকে তুমি আবার নাস্ট থিওরেমটাকে কাজে লাগিয়ে একটা জিনিস বুঝতে পারছো যে ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি আর ডেল্টা এইচ বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি মাস্ট বি অফ অপোজিট সাইন, এবং তার সঙ্গে অ্যাসিম্পটোটিক্যালি অ্যাপ্রোচ করছে, সেখান থেকে তুমি এটাও দেখাতে পারলে লিমিট টি টেন্স টু জিরো কেলভিন ডেল্টা এইচ বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি ইকুয়াল টু জিরো। তার মানে এই ওভারঅল রেজাল্টটা সামারাইজ করলে তুমি এইরকম ভাবে লিমিট টি টেন্স টু জিরো কেলভিন del delta g by delta t at constant p equal to 0 and limit t tends to 0 করবেন del delta h by del t at constant p equal to 0। তাই যে নাস্ট হিট থিওরেমের ফাইনাল যে রেজাল্টটা পরিষ্কার, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো তাহলে যে যে অবজারভেশন গুলো তুমি দেখেছো সেই অবজারভেশন গুলোকে এই গ্রাফে আমি কেমন করে, মানে যখন আমি প্লট আঁকবো ডেল্টা জি ভার্সেস টেম্পারেচার বা ডেল্টা এইচ ভার্সেস টেম্পারেচার, তখন যে রেজাল্টগুলোকে পেয়েছো সেই রেজাল্টগুলোকে মাথায় রেখে তো আমাকে করতে হবে। দেখো তিনটে ইম্পর্টেন্ট জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যখন টেম্পারেচার টেন্স টু জিরো ডেল্টা জি আর ডেল্টা ই সমান হবে, দেখো এখানে তাই হয়েছে। সেকেন্ডলি হচ্ছে যখন লিমিট টি টেন্স টু জিরো কেলভিন তখন ডেল ডেল্টা মানে মানে আমি বলতে চাইছি যে ডেল্টা জি ডেল্টা এইচ যখন টেম্পারেচার টেন্স টু জিরো কেলভিন তাকে সমান হবে, এটা তো খুব যথেষ্ট না। তার সঙ্গে নাস্ট হিট থিওরি কি বললো, লিমিট টি টেন্স টু জিরো ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি আর লিমিট টি টেন্স টু জিরো ডেল ডেল্টা এইচ বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি তারা জিরো। তার মানে কি ডেল্টা জি এবং ডেল্টা এইচ তারা কনস্ট্যান্ট হবে, দেখো দুজনই তোমার কনস্ট্যান্ট হয়েছে এটা। আর থার্ডলি কি, থার্ডলি হচ্ছে তুমি জানো যে এই যে এরা মাস্ট বি অফ অপোজিট সাইন, এই যে এই দুজন মাস্ট বি অফ অপোজিট সাইন। অপোজিট সাইন মানে হচ্ছে দেখো একজন টেম্পারেচার বাড়ার সাথে সাথে যদি বাড়ে আরেকজন কমবে, অ্যান্ড ভাইস ভার্সা। যদি টেম্পারেচার বাড়াও তখন ডেল্টা এইচটা যদি কমে ডেল্টা জিটা বাড়বে, আর এখানে ডেল্টা এইচ যদি বাড়ে তখন ডেল্টা জিটা হচ্ছে কমবে। মানে এই দুটো ছবি বেসিক্যালি নাস্ট হিট থিওরেমটাকে মাথায় রেখে হচ্ছে তোমার করসপন্ডিং ছবিটা। তাহলে কি কি ছবিতে তিনটে ইম্পর্টেন্ট ফিচার, একটা হচ্ছে টেম্পারেচার টেন্স টু জিরো হলে ডেল্টা জি ডেল্টা ই সমান হবে। দু নম্বর হচ্ছে টেম্পারেচার টেন্স টু জিরো হলে ডেল্টা জি এবং ডেল্টা ই তারা কনস্ট্যান্ট হয়ে যাবে, এই যে দেখো কনস্ট্যান্ট হয়েছে, প্যারালাল দুটি অ্যাক্সিস হয়েছে। আর থার্ড দিক হচ্ছে আরবিটারি টেম্পারেচারে কিন্তু ডেল্টা জি আর ডেল্টা এইচ তাদের স্লোপটা আলাদা, অর্থাৎ টেম্পারেচার বাড়লে ডেল্টা জি যদি বাড়ে ডেল্টা এইচ কমবে অ্যান্ড ভাইস ভার্সা। তাহলে এই ছবিটা তুমি সেটা দেখাচ্ছ, ঠিক আছে। ছবিটা পরিষ্কার, তাহলে ছবিটা আঁকতে দিলে তোমার মাথায় থাকবে তো কিভাবে ছবিটা আঁকছো তুমি। হুম, তাহলে ওই যে অবজারভেশনটা তুমি পাচ্ছ সেই অবজারভেশনটাকে কিন্তু মানে যে মানে এই ছবিতে কিন্তু সেটা রিফ্লেক্টেড আছে। তুমি এই জাস্ট যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গাটাকে টাচ করাতে পারবে না, এটাকে এইখানে টাচ করলো এটা এখানে টাচ করলে হবে না। টেম্পারেচার টেন্স টু জিরো হলে তাদের ভ্যালুগুলোকে সমান হবে সেটাকে তোমার দেখতে হবে। এবার এটা এবারে এই গঁতটাকে জাস্ট ডেল্টা জিটা সরাসরি এখানে জিরোর দিকে চলে গেল বা ডেল্টা এইচটা সরাসরি জিরোর দিকে চলে গেল তাহলেও চলবে না, এটা কিন্তু অ্যাসিম্পটোটিক্যালি জিরোর দিকে হবে, যাতে করে হচ্ছে টেম্পারেচার টেন্স টু জিরো কেলভিন হলে দুজনের স্লোপই কিন্তু একই হয়ে যায়, অর্থাৎ দুজনের স্লোপটা কনস্ট্যান্ট হয়ে যায়। আর তারপরে তারা অপোজিট সাইন, সেটা তুমি এখান থেকে তো দেখতেই পাচ্ছ। আচ্ছা চলো, আর এবারে এর একটা ভীষণ ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট একটা কেন একাধিক ইম্পর্টেন্ট কনসিকুয়েন্সেস গুলো আমরা দেখি। তাই একের পর এক আমরা শুরু করি। দেখো প্রথমে হচ্ছে যে ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স ডিজি ইকুয়াল টু মাইনাস এসডিটি প্লাস ভিডিপি, সেখান থেকে এসটা পেয়ে যাচ্ছে কত মাইনাস ডেল জি বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি। মানে এখানে পরিষ্কার ডিটি দিয়ে ভাগ করছো প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে, তাহলে এসটা হয়ে যাবে মাইনাস ডেল জি বাই ডেল টি এট কনস্ট্যান্ট। আচ্ছা এটাই যদি কোনো একটা ফাইনাইট চেঞ্জ হয় বা কোনো একটা প্রসেস বা রিয়াকশন হয় তুমি লিখতে পারো ডেল্টা এস ইকুয়াল টু মাইনাস ডেল্টা জি বাই ডেল্টা টি এট কনস্ট্যান্ট পি, যেখানে ডেল্টা জিটা হচ্ছে চেঞ্জ ইন গিভস এনার্জি ফর দ্য প্রসেস আর ডেল্টা এস চেঞ্জ ইন এন্ট্রপি ফর দ্য প্রসেস। আর এবার নাস্ট হিট থিওরেম কি বললো যে লিমিট যখন টি টেন্স টু জিরো কেলভিন এই পার্টটা জিরো হয়ে যায়, তাহলে তুমি পাচ্ছ কি তার লিমিট টি টেন্স টু জিরো কেলভিন ডেল্টা এস ইকুয়াল টু মাইনাস লিমিট টি টেন্স টু জিরো কেলভিন ডেল্টা জি বাই ডেল্টা টি কনস্ট্যান্ট পি। নাস্ট হিট থিওরেম অনুযায়ী এই পার্টটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তাহলে দেখো লিমিট টি টেন্স টু জিরো কেলভিন ডেল্টা এসটা তোমার জিরো হয়ে গেল। তার মানে যখন টেম্পারেচার টেন্স টু জিরো কেলভিন হবে
তখন ফাইনাল স্টেটের এন্ট্রপি এবং ইনিশিয়াল স্টেটের এন্ট্রপিগুলো সমান হবে। তার মানে টেম্পারেচার যখন টেন্ডস টু 0 কেলভিন, কোনো প্রসেস ঘটবে উইদাউট চেঞ্জ ইন এন্ট্রপি, মানে ইনিশিয়াল স্টেটেও যা এন্ট্রপি থাকছে, ফাইনাল স্টেটেও তার এন্ট্রপি থাকছে। মানে ধরো কোনো একটা ফেজ ট্রানজিশন তুমি কনসিডার করছো, পরে আমি রম্বিক সালফার থেকে মনোক্লিনিক সালফার এই ধরনের ফেজ ট্রানজিশনের কথা ভাববো। সেখানে হচ্ছে তোমার ওই টেম্পারেচার যখন টেন্ডস টু 0 কেলভিন হবে, রম্বিক সালফারের যে এন্ট্রপি হবে, মনোক্লিনিক সালফারের সেই একই এন্ট্রপি হবে। অর্থাৎ যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন, এনি প্রসেস টেক্স প্লেস উইদাউট চেঞ্জ অফ ইটস এন্ট্রপি। এটা দেখো নাস্টিক থিওরেমের কনসিকুয়েন্সেস হয়ে গেল। তাহলে কি হলো এটা? দিস মিনস ইন দ্য নেবারহুড অফ অ্যাবসলিউট জিরো অল প্রসেসেস টেক্স প্লেস উইদাউট অল্টারেশন অফ এন্ট্রপি। ঠিক আছে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে ঠিক আছে, যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন, তখন এনি প্রসেস টেক্স প্লেস উইদাউট চেঞ্জ অফ ইটস এন্ট্রপি। এবারে কথাটা হচ্ছে যে ঠিক আছে, এমন তো হতে পারে যে ধরো যখন টেম্পারেচার 0 কেলভিন, তখন ওই তোমার ইনিশিয়াল এবং ফাইনাল এন্ট্রপিগুলো যদি দুটোই 0 হয়, তাহলে এটা স্যাটিসফাইড হয়। আর দুটোই যদি কোনো একটা ফাইনাইট ভ্যালুতে থাকে, দুটোই ধরো 10 তার ভ্যালু কোনো একটা আরবিট্রারি ইউনিটে, তাহলে ইনিশিয়ালও 10, ফাইনালে 10, তাহলে এটা ভ্যালিড। তার মানে এই ইকুয়েশনটা কিন্তু তোমার এই ইকুয়েশনটা এইটা বলে দিচ্ছে যে যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন, তখন এনি প্রসেস টেক্স উইদাউট চেঞ্জ অফ এন্ট্রপি, অর্থাৎ এন্ট্রপিটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, কিন্তু কোন ভ্যালুতে কনস্ট্যান্ট থাকছে। এবারে ফার্দার ইনভেস্টিগেশন লোকে শুরু করছে যে কোন ভ্যালুতে কনস্ট্যান্ট থাকছে, অর্থাৎ লোকে যেটা জানতে চাইছে, নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ অ্যাবসলিউট এন্ট্রপি অ্যাট অ্যাবসলিউট 0 কেলভিন। ইজ ইট দ্য 0 অর নন জিরো ফাইনাইট ভ্যালু? যদি 0 হয় তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যদি নন জিরো হয় সেটা সমান হতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হতে পারে। আচ্ছা, নাস্ট সাজেস্টেড দ্যাট ইট ইজ অ্যাকচুয়ালি 0. Nash believed that this is valid for any process. However, later experimental work by Simon and others showed that equation 11 and 12, যেটা আমি আগে বলেছি, is obeyed only when both the reactant and product are pure substance and they are in their respective internal equilibrium. মানে যেটা কথা হচ্ছে যে এই পর্যন্ত নাস্টিক থিওরেমের কনসিকুয়েন্সেস তুমি পেয়ে যাচ্ছ। এই যে লিমিট টি টেন্ডস টু 0 কেলভিন, ডেল্টা এস ইকুয়াল টু 0, অর্থাৎ লিমিট টি টেন্ডস টু 0 কেলভিন, এস ফাইনাল ইকুয়াল টু এস ইনিশিয়াল। এইখান থেকে কিন্তু যদি আমি বললাম যে টেম্পারেচার যখন 0 কেলভিনে যাচ্ছে, তখন ইনিশিয়াল এবং ফাইনাল দুজনের এন্ট্রপি 0 0 যদি হয়, তাহলে এটা ভ্যালিড। আর যদি কোনো একটা ফাইনাইট কনস্ট্যান্ট ভ্যালু থাকে, ধরো 10 10 বা 5 5, তাহলে সেটা ভ্যালিড। কিন্তু অ্যাকচুয়ালি সেটা কত, নাস যেটা বললেন ওটা অ্যাকচুয়ালি 0। লজিকটা দিক পরে বলবো, অ্যাকচুয়ালি 0। পরে দেখা গেল যে না, ওটা যে কোনো স্টেটের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি 0 হয় না। সাইমন যেটা বললেন যে এটা 0 হয় তখনই যখন প্রথম কথা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট দুজনই তোমার পিওর সাবস্টেন্স হতে হবে এবং তারা তাদের রেসপেক্টিভ যে ইন্টারনাল ইকুইলিব্রিয়াম, সেই ইকুইলিব্রিয়ামে এক্সিস্ট করতে হবে। এটা সেইখান থেকে নাস্ট এবং সাইমন একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট দিলেন, যেটা হচ্ছে তোমার ওয়ান অফ দ্য স্টেটমেন্টস অফ দ্য থার্ড অফ থার্মোডাইনামিক্স। সেটা হচ্ছে নাস্ট সাইমন স্টেটমেন্ট অফ থার্ড অফ থার্মোডাইনামিক্স। সেটা কি বলছে? ফর এনি আইসোথার্মাল প্রসেস that involves only pure substances, each in internal equilibrium, the entropy goes to 0 as temperature tends to 0 Kelvin. তাহলে কি বলছে? ফর এনি আইসোথার্মাল প্রসেস, তবে অবশ্যই 0 কেলভিনের কাছে তুমি আইসোথার্মাল প্রসেসটাকে করবে আর কি। এটা ফর এনি আইসোথার্মাল প্রসেস দ্যাট ইনভলভস অনলি পিওর সাবস্টেন্স, সবসময় রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট দুজনকে পিওর সাবস্টেন্স হতে হবে, ইচ ইন ইন্টারনাল ইকুইলিব্রিয়াম। তারা মানে তারা নিজেরা হচ্ছে তাদের যে রেসপেক্টিভ স্টেবল স্টেট অফ এগ্রিগেশনে থাকবে বা ইন্টারনাল ইকুইলিব্রিয়ামে থাকবে, তখন তার এন্ট্রপি গোজ টু 0 অ্যাজ টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন। দিস ইজ দ্য নাস্ট সাইমন স্টেটমেন্ট অফ থার্ড অফ থার্মোডাইনামিক্স। এবার আনফরচুনেটলি তোমাদের থার্ড অফ থার্মোডাইনামিক্সের প্ল্যাঙ্ক স্টেটমেন্ট যেটা, সেটা আছে, সেটা আমরা পরের দিন আলোচনা করব। কিন্তু নাস্ট থিওরেম থেকে থার্ড অফ থার্মোডাইনামিক্স একটা বেরিয়ে আছে, যেটা বেসিক্যালি নাস্ট সাইমন স্টেটমেন্ট। এবং সেটা মনে রাখো যে ফর এনি আইসোথার্মাল প্রসেস দ্যাট ইনভলভস অনলি পিওর সাবস্টেন্সেস, each in internal equilibrium, the entropy goes to 0 as temperature tends to 0 Kelvin. তাহলে দেখো এই নাস্ট সাইমন স্টেটমেন্ট অফ থার্ড অফ থার্মোডাইনামিক্স, এটা যে নাস্টের যে হিট থিওরেম তার কনসিকুয়েন্স হিসেবে কিভাবে আসছে, এবং অবশ্যই এগুলো একটা পস্টুলেটের মতো আর কি। হ্যাঁ, সেটা সেটা মানে বা জেনারেলাইজেশনটা তোমাকে করতে হবে। জেনারেলাইজেশনটা করার পরে তোমার একটা থার্ড অফ থার্মোডাইনামিক্স একটা প্রপার স্টেটমেন্ট বেরিয়ে আসছে। এবং সেটা কি করে বেরিয়ে আসছে, এটা কি পরিষ্কার হয়েছে? কোনো অসুবিধা আছে? ঠিক আছে, ঠিক আছে তো? কোনো অসুবিধা হলে বলবে। আচ্ছা, এবার সেকেন্ড কনসিকুয়েন্সে এসো। আচ্ছা দেখো, কার্চফস ইকুয়েশন তোমাদের মনে আছে?
সেখান থেকে ডেল্টা এইচ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পিএইচে ডেল্টা সিপি হয়। পরে একটা রিয়াকশনের জন্য ডেল্টা এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিএইচে ডেল্টা সিপি, যখন ডেল্টা ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি ফর দ্য রিয়াকশন আর ডেল্টা সিপি ইজ দ্য চেঞ্জ ইন হিট ক্যাপাসিটি অফ দ্য রিয়াকশন অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। আচ্ছা, এবার নাস্ট হিট থিওরেম থেকে লিমিট টি টেন্ডস টু 0 কেলভিন ডেল্টা এইচ বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি তোমার 0, লিমিট টি টেন্ডস টু 0 কেলভিন ডেল্টা এইচ বাই ডেল্টা এর কনস্ট্যান্ট পি ইকুয়াল টু 0 এটা। আচ্ছা, এবারে দেখো তাহলে এইখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে তাহলে লিমিট টি টেন্ডস টু 0 কেলভিন ডেল্টা সিপিও তোমার 0 হয়ে গেল। তাহলে ঠিক আগের মতোই যেমন এনট্রপির ক্ষেত্রে বললাম, এক্ষেত্রেও হচ্ছে দেখো যে টেম্পারেচার যখন টেন্ডস টু 0 কেলভিন কোন একটা প্রসেস ঘটছে উইদাউট চেঞ্জ অফ ইটস হিট ক্যাপাসিটি। The limit t tends to 0, Cp for the final state and Cp for the initial state, সেটা হচ্ছে সমান। This means any process takes place without change of heat capacity at constant pressure when temperature tends to 0 Kelvin. তাহলে any process takes place without change of its entropy when temperature tends to 0 Kelvin, ঠিক একই রকম ভাবে any process takes place without change of its heat capacity at constant pressure যখন temperature tends to 0 Kelvin। এবং এখান থেকে দেখো এরকম একটা জিনিস তোমার খুব ইম্পর্টেন্ট। ধরো যখন ওই কার্চফ ইকুয়েশন ইত্যাদি পড়া হয় না, তখন সিপিটার টেম্পারেচার ডিপেন্ডেন্স ইউজুয়ালি এইরকম ভাবে লেখা হয়। সিপিটা হচ্ছে তোমার এক সেকেন্ড, এখানে এই জিরোটাকে ভুল করে লেখা হয়েছে, এক মিনিট, এটা ভুল লেখা হয়েছে, ইকুয়াল টু জিরোটা আনইম্পর্টেন্ট। দেখো সেটা হচ্ছে যে আমি সিপিটাকে সবসময় A1 প্লাস B1 টি প্লাস C1 টি এইরকম ভাবে লেখা যায় আর, হ্যাঁ, মানে এটাকে জাস্ট সিম্পলি দেখবে যখন ওই কার্চফ ইকুয়েশনে অঙ্ক করতে হয় না, তখন যে কোনো একটা সাবস্টেন্সকে হিট ক্যাপাসিটি টেম্পারেচার ডিপেন্ডেন্স এরকম পলিনোমিয়াল ইকুয়েশন ফর্মে লেখা যায়। সিমিলারলি ফাইনাল স্টেটও এরকম ভাবে তুমি লিখবে। আচ্ছা, এবার যখন ডেল্টা সিপি অর্থাৎ হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার ফর দ্য রিয়াকশন তুমি কনসিডার করছো, তখন সিপি ফাইনাল মানে সিপি ইনিশিয়াল এটা তোমায় করতে হবে। করলে A2 মাইনাস A1 সেটাকে আলফা বলো, B2 মাইনাস B1 ইন্টু টি সেটাকে তুমি বিটা টি বলো, C2 মাইনাস C1 ইন্টু টি স্কোয়ার সেটাকে গামা বলো। তার মানে ফর্মটা হবে আলফা প্লাস বিটা টি প্লাস গামা টি স্কোয়ার প্লাস ডট 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 সেটাকে ডেল্টা। এবার নাস্ট হিট থিওরেম কি বলে, লিমিট টি টেন্ডস টু 0 কেলভিন ডেল্টা সিপি সেটা তোমার 0 হবে। তো তাহলে এবারে দেখো এইখানে এই যে বিটা টি এর টি আছে, গামা টি স্কোয়ারের টি আছে, তখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন করবে, তখন বিটা টিটা 0 হয়ে যাবে, গামা টি স্কোয়ারটা 0 হয়ে যাবে, কিন্তু আলফাটা তো রয়ে যাবে। তাহলে দেখো এটা অটোমেটিক্যালি ইমপ্লাই করছে আলফাটা তোমার কিন্তু 0 হতে হবে। ঠিক আছে, তার মানে দেখো যদি তুমি ডেল্টা সিপিটা এরকম একটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট প্লাস প্লাস বিটা টি প্লাস গামা টি স্কোয়ার এরকম যদি এক্সপ্রেশন থাকে, যেখানে প্রথম পার্টটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট পার্ট, তারপর একটা বিটা টি, তারপর গামা টি স্কোয়ার ইত্যাদি ইত্যাদি। এবার নাস্ট হিট থিওরেম যদি স্যাটিসফাই করতে হয়, তখন লিমিট টি টেন্ডস টু 0 কেলভিন ডেল্টা সিপি তো 0 হতে হবে, এটা অটোমেটিক্যালি ইমপ্লাই করবে আলফাটা কিন্তু 0 হতে হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা পরীক্ষায় 2 নম্বর দিয়ে পড়ে, যে যদি তোমার ডেল্টা সিপিটা বিটা টি প্লাস গামা টি স্কোয়ার প্লাস এরকম দেখতে হয়, তাহলে কিন্তু তুমি সবসময় মাথায় রাখবে যে এই মানে সরি আমি বলছি যে ডেল্টা সিপিটা যদি আলফা প্লাস বিটা টি প্লাস গামা টি স্কোয়ার এরকম ভাবে লিখতে হয়, তাহলে দেখবে নাস্ট হিট থিওরেম যদি স্যাটিসফাই করতে হয় এই কনস্ট্যান্ট পার্টটা আলফাটা তোমার 0 হতে হবে, না হলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান হচ্ছে না। ঠিক আছে, তার মানে সেকেন্ড যে কনসিকুয়েন্সটা বললাম সেটা হচ্ছে এই যে যখন টেম্পারেচার চেঞ্জ টু 0 কেলভিন, নাস্ট হিট থিওরেম বলেছে যে এনি প্রসেস টেক্স প্লেস উইদাউট চেঞ্জ অফ ইটস হিট ক্যাপাসিটি, অর্থাৎ ইনিশিয়াল স্টেটে হিট ক্যাপাসিটি ফাইনাল স্টেট হিট ক্যাপাসিটি সমান হবে। এবারে করে একটা রিয়াকশনের জন্য যদি হিট ক্যাপাসিটি আলফা প্লাস বিটা টি প্লাস গামা টি স্কয়ার ইত্যাদি লিখতে হয়, এবার লিমিট টি টেন্ডস টু 0 কেলভিন ডেল্টা সিপি কিন্তু 0 হবে, সেটা ইমপ্লাই করবে আলফাটা তোমার 0 হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে দেখো তাহলে এই যে তোমার নাস্ট হিট থিওরেমে যেহেতু তোমার ডেল্টা এইচ বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পিটা হচ্ছে ডেল্টা সিপি, তাহলে ডি অফ ডেল্টা এইচটা কত হবে, ডেল্টা সিপি ইন্টু ডিটি হয়ে গেল এটা। আর এবার তুমি ইন্টিগ্রেট করো, ধরো যখন টেম্পারেচার, আচ্ছা এবারে ডেল্টা সিপিটার ফর্মটা কেমন দেখতে হবে, বিটা টি প্লাস গামা টি স্কোয়ার প্লাস ডট 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 ডট। আর এবার ইন্টিগ্রেট করছি যখন টেম্পারেচার 0 কেলভিন, তখন এনথালপি অফ দ্য রিয়াকশন ডেল্টা এইচ 0 বললাম, যখন টেম্পারেচারটা টি কেলভিন তখন এনথালপি অফ দ্য রিয়াকশনটা ডেল্টা এইচ সাফিক্সে ক্যাপিটাল টি বললাম। তাহলে কি হচ্ছে দেখো, ডেল্টা এইচ টি ইকুয়াল টু ডেল্টা এইচ 0 প্লাস এই পার্টটা ইন্টিগ্রেট করলে হাফ বিটা টি স্কোয়ার প্লাস 1/3 গামা টি কিউ প্লাস ডট 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 ডট। তার মানে দেখো তুমি এই যে রিয়াকশানে এই যে তোমার ইকুয়েশনটাতে, হ্যাঁ, তোমার
এই এনথালপি অফ দ্য রিয়াকশন তার টেম্পারেচার ডিপেন্ডেন্সটা তুমি পেলে, যেটা তুমি বেসিক্যালি নার্স হিট থিওরেমটাকে মান্যতা দিয়েই পাচ্ছ। নার্স হিট থিওরেমটার মান্যতা তুমি কিভাবে দিচ্ছ? ডেল্টা সিপির এক্সপ্রেশনে যে আলফা মানে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট টার্মটাকে তুমি নাওনি, তার মানে এটা হচ্ছে নার্স হিট থিওরেমকে মেনে নিয়ে তুমি ডেল্টা সিপিটাকে লিখছো এবং সেটাকে মেনে নিয়ে তুমি ডেল্টা এইচ এর এক্সপ্রেশনটা পেলে। তাহলে দেখো, where delta H0 is the change in enthalpy for the reaction at absolute zero. We have already pointed out that beta gamma can be determined experimentally by measuring delta Cp at several different temperatures. হ্যাঁ, obviously তোমার ডেল্টা সিপি তো এক্সপেরিমেন্টালি মেজার করা যায়, সেখান থেকে বিটা গামা এদের ভ্যালু তুমি বের করতে পারবে। এটা তাহলে উই ক্যান মেজার এনথালপি অফ দ্য রিয়াকশন এট আ ফাইনাইট টেম্পারেচার এন্ড হেন্স উই ক্যান ডিটারমাইন ডেল্টা H0 উইথ দ্য এড অফ ইকুয়েশন 22। মানে যে এনথালপি অফ দ্য রিয়াকশন সেটা তোমার এক্সপেরিমেন্টালি মাপতে পারা যায়। ডেল্টা সিপিটা সেটা এক্সপেরিমেন্টালি মাপতে পারা যায়। এবার কতগুলো ডিফারেন্ট, ধরো আমি যদি বলে নিই যে এরপর টি কিউব বা টি টু দি পাওয়ার 4 এই কন্টিনিউ টার্মগুলো তুমি ইগনোর করবে, তাহলে এখানে কি হচ্ছে যে দেখো দুটো ডিফারেন্ট, এখানে বিটা আর গামা আননোন, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে কিন্তু ডেল্টা সিপির ভ্যালু তুমি মেজার করে নাও, সেখান থেকে বিটা আর গামার ভ্যালু তুমি বের করতে পারছো। আচ্ছা, এবারে এনথালপি অফ রিয়াকশন করে একটা এক্সপেরিমেন্টাল টেম্পারেচার তুমি সাডেনলি মাপতে পারো, হ্যাঁ, কিন্তু 0 কেলভিনে তার কোনো রিয়াকশন তুমি অ্যাকচুয়ালি ঘটাতে পারো না, যেখানে ডেল্টা H0 ডিরেক্টলি থ্রু এক্সপেরিমেন্ট তুমি মাপতে পারবে না, কিন্তু বিটা এবং গামা তার ভ্যালুগুলো ওই ডেল্টা সিপিটাকে এক্সপেরিমেন্টালি মেপে তুমি সেখান থেকে বিটা গামার ভ্যালু বের করে নিতে পারছো। আর কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে ডেল্টা এইচ এর ভ্যালু তুমি মাপতে পারবে, সেখান থেকে কিন্তু ডেল্টা H0 এর ভ্যালুটা তুমি এখান থেকে বের করে নিতে পারবে। যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন, তখন এনথালপি অফ দ্য রিয়াকশন তার ভ্যালুটা তুমি ইনডিরেক্টলি এখান থেকে বের করে নিতে পারছো। এটা আচ্ছা, এটা বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, তুমি জানো ডিএসটা তো সিপি বাই টি ইন্টু ডিটি এটা লিখতে পারা যায় পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে। এবারে যখন তুমি একটা ফাইনাইট চেঞ্জ নিয়ে কথাবার্তা বলবে, ডি ডেল্টা এস ইকুয়াল টু ডেল্টা সিপি বাই টি ইন্টু ডিটি। আচ্ছা, এবার ডেল্টা সিপির এক্সপ্রেশনটাকে বসিয়ে দাও বিটা টি প্লাস গামা টি স্কোয়ার বা ডট 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 ডট, নিচে একটা টি আছে। এবার আমি পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করলাম, যখন টেম্পারেচারটা 0 কেলভিন তখন ডেল্টা এসটা ধরে নাও ডেল্টা এস 0, যখন টেম্পারেচার টি কেলভিন তখন ডেল্টা, এটাকে বলে ডেল্টা এস টি। ডেল্টা এস টিটা হলো ডেল্টা এস 0 প্লাস এই পার্টটা কিন্তু ইন্টিগ্রেট করে দেখো বিটা টি আর টি কেটে গিয়ে বিটা হলো, সেটা তুমি ইন্টিগ্রেট করলে এটা বিটা টি হলো, তারপরে টি স্কোয়ার আর টি কেটে গিয়ে টি হলো, সেটা আবার ইন্টিগ্রেট করলে টি স্কোয়ার বাই 2 হয়ে যাচ্ছে, মানে হাফ গামা টি স্কোয়ার হয়ে যাচ্ছে, সমান। আর এবারে তোমার নার্স হিট থিওরেম কি বলে? ডেল্টা এস জিরোটা কি? যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন তখন তো এন্ট্রপি অফ দ্য রিয়াকশন। এবার আমরা অলরেডি দেখেছি কি যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন এন্ট্রপি অফ দ্য রিয়াকশন কত হয়? 0 হয়। এই যে নার্স হিট থিওরেমের যে ফার্স্ট কনসিকুয়েন্সটা বললাম, যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন তখন কি হয়ে যাচ্ছে দেখো, এই যে টেম্পারেচার যখন টেন্ডস টু 0 কেলভিন তখন এই যে লিমিট টি টেন্ডস টু 0 কেলভিন ডেল্টা এস ইকুয়াল টু 0। আমার এখানে ডেল্টা এস জিরোটা তো বেসিক্যালি 0 কেলভিনে তোমার এন্ট্রপিক চেঞ্জটা সেটা সাডেনলি 0 হয়ে যাচ্ছে। এই পার্টটা তুমি বাদ দিয়ে দাও, তাহলে ডেল্টা এস যেটা কত হয়ে যায় বিটা টি প্লাস হাফ গামা টি স্কোয়ার। তাহলে দেখো, তাহলে নার্স হিট থিওরেমটাকে কাজে লাগিয়ে তুমি এনথালপি অফ দ্য রিয়াকশন এই এক্সপ্রেশনটাকে পেলে, এন্ট্রপি অফ দ্য রিয়াকশন এই এক্সপ্রেশনটা পেলে। এবার এখান থেকে ডেল্টা জিটাকে ক্যালকুলেট করে নাও। তা ডেল্টা জিটা হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তার ডেল্টা এইচ এর ওই এক্সপ্রেশনটাকে তুমি বসাচ্ছ, ডেল্টা এস এর এই এক্সপ্রেশনটা তুমি বসাচ্ছ, বসিয়ে কিন্তু সিম্পলিফাই করো, দেখো ডেল্টা এইচ জিরো একটা রয়ে গেল, এখানে প্লাস হাফ বিটা টি স্কোয়ার, এখানে মাইনাস বিটা টি স্কোয়ার, তাহলে এখানে মাইনাস হাফ বিটা টি স্কোয়ার হয়ে গেল, এখানে প্লাস 1/3 গামা টি কিউব, এখানে মাইনাস 1/2 গামা টি কিউব, বিয়োগ করলে এটা মাইনাস 1/6 গামা টি কিউব হয়ে যাচ্ছে, মাইনাস ডট 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 ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এই 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 যে ইকুয়েশনে দেখো তোমার বিটা গামা অলরেডি জানা আছে। ডেল্টা এইচ জিরোটা কেমন করে ক্যালকুলেট করবো আমি জাস্ট একটু আগে দেখিয়ে দিই, তারপর কয়েকটা গিভেন টেম্পারেচার তুমি কিন্তু ডেল্টা এইচ জিটাকে এই ইকুয়েশন থেকে বের করতে পারবে। ডেল্টা এইচ জিরোটা কেমন করে বের করতে হবে আমি অলরেডি বলে দিয়েছি। বিটা গামা হিট ক্যাপাসিটি ভ্যালু থেকে কেমন করে বের করতে হবে আমি অলরেডি বলে দিয়েছি। তার মানে এই পুরো জিনিসগুলি হচ্ছে তোমার মানে ডেল্টা এইচ জিরো বিটা গামা এগুলো তোমার এক্সপেরিমেন্টালি মেজারেবল, মানে এক্সপেরিমেন্টালি তুমি কিভাবে ইনডিরেক্টলি বের করেছো আমি বলে দিয়েছি তোমাদের অলরেডি। কোন একটা গিভেন টেম্পারেচার ডেল্টা জিটাকে তুমি ক্যালকুলেট করতে পারবে। আচ্ছা, এবারে দেখো আমি কি করলাম, এই যে লাস্টের যে পার্টটা, এই যে পার্টটা খুব ছোট বলে এটা তুমি জাস্ট ফর দ্য টাইম ইগনোর করো। তাহলে ইগনোর করো, তাহলে ডেল্টা জিটা হয়ে যাবে ডেল্টা এইচ জিরো মাইনাস হাফ বিটা টি স্কোয়ার। আর এবারে যখন কোন একটা ইকুইলিব্রিয়াম প্রসেস ঘটে, তার ফেজ ট্রানজিশন বা ইত্যাদি ঘটে, তখন তো ডেল্টা জিটাকে জিরো ধরতে হয়।
একটা নর্মাল ফেজ ট্রানজিশন রম্বিক সালফার থেকে মনোক্লোরিন সালফার বা ডায়মন্ড থেকে গ্রাফাইট এই টাইপের যে ফেজ ট্রানজিশনগুলো হচ্ছে সেগুলো সব নর্মাল ফেজ ট্রানজিশন, তার জন্য ডেল্টা জিটা জিরো হচ্ছে। ডেল্টা জি যদি জিরো হয় তাহলে ডেল্টা এইচ জিরো মাইনাস হাফ বিটা টি স্কয়ার এটা তোমার জিরো হয়ে যাচ্ছে, সেখান থেকে ট্রানজিশন টেম্পারেচার তুমি বের করতে পারছো। তা কি হলো দেখো, যে তুমি যখন তোমার এই যে হচ্ছে বিটাটা ইজ মাঝ মাঝ গ্রেটার দেন গামা ডেল্টা ইত্যাদি ইত্যাদি, যখন ডেল্টা সিপির এক্সপ্রেশনেও যে বিটা টি প্লাস হাফ গামা টি স্কয়ার ছিল, গামা কন্টেনিং পার্টটাকে বাদ দিলে ডেল্টা সিপিটা বিটা টি হয়ে গেল। এখান থেকে তুমি বিটাটাকে বের করতে পারবে এবং রম্বিক সালফার থেকে মনোক্লোরিক সালফার এই ট্রানজিশনে কিন্তু বিটার ভ্যালুটা যেটা বেরোয় এক্সপেরিমেন্টালি সেটা 2.30 × 10⁻⁵ কিলোজুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স এটা। এবারে তোমার জাস্ট এই এক্সপ্রেশনে কিন্তু গামা পার্টটাকে তুমি just বাদ দিচ্ছ, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল্টা জি যেহেতু জিরো হয়ে যাচ্ছে তাহলে ডেল্টা এইচ জিরো মাইনাস হাফ বিটা টি স্কয়ারটা হচ্ছে তোমার জিরো হয়ে যাচ্ছে, সেখান থেকে টিটা তুমি ক্যালকুলেট করে নিলে। হ্যাঁ, এটা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এইটা ও তার আগে এইটা তো মানে এটা আসলে বলাই বাহুল্য, এই যে ডেল্টা এইচ জিরোটাকে ক্যালকুলেট করার জন্য এই যে ডেল্টা এইচ জিরোর এক্সপ্রেশনটা ছিল ডেল্টা এইচ জিরো প্লাস হাফ বিটা, মানে ডেল্টা এইচটা হচ্ছে ডেল্টা এইচ জিরো প্লাস হাফ বিটা টি স্কয়ার, এই গামা কাউন্টিং টার্মটা বাদ দিচ্ছি তুমি, ডেল্টা এইচ জিরোটা ডেল্টা এইচ টি মাইনাস হাফ বিটা টি স্কয়ার থেকে তুমি বের করে নিতে পারছো, কারণ ডেল্টা এইচটা এক্সপেরিমেন্টালি মেজারেবল আর বিটাটা তো অলরেডি তুমি বের করে নিয়েছো আর কি সেটা। ডেল্টা এইচ জিরোটা তুমি এখান থেকে বের করে নিতে পারলে। এবারে ডেল্টা এইচ জিরোর ভ্যালুটা বেড়ে 1.57 কিলোজুল পার মোল এটা। এবারে দেখো যখন তোমার ট্রানজিশনের জন্য ডেল্টা জিটা হয়ে যাচ্ছে ডেল্টা এইচ মাইনাস হাফ বিটা টি স্কয়ার, অ্যাট ইকুইলিব্রিয়ামে কি হবে, দিস শুড বি ইকুয়াল টু জিরো, সেখান থেকে তুমি টিটাকে বের করে নিলে সেটা হয়ে যাবে 2 ডেল্টা এইচ জিরো বাই বিটা। তাহলে দেখো রম্বিক সালফার থেকে মনোক্লোরিক সালফার এইটাতে আমি নাফ ফিক্সরটাকে কাজে লাগাচ্ছি, তাহলে এই যে বিটা পর্যন্ত টার্মটাকে নিচ্ছি, গামা বা ডেল্টা এই কন্টেনিং টার্মগুলো নেগলিজিবলি স্মল বলে এগুলো বাদ দিচ্ছি, বাদ দিলে ডেল্টা সিপির এক্সপ্রেশনটা এইভাবে ছোট হয়ে গেল, ডেল্টা এইচ জিরো এক্সপ্রেশনটা ছোট হয়ে গেল। ডেল্টা সিপিটা এক্সপেরিমেন্টালি মেজার করা যায় কোন একটা গিভেন টেম্পারেচার, সেখান থেকে বিটা বের করে ফেললাম। আচ্ছা বিটা ভ্যালু আমি অলরেডি পেয়ে গেছি, ডেল্টা এইচটা সেটা তোমাকে ওই টেম্পারেচার এক্সপেরিমেন্টালি বের করা যায়, সেখান থেকে ডেল্টা এইচ জিরো তুমি বের করে ফেলতে পারলে। তারপর ডেল্টা এইচ জিরোর ভ্যালু বেরিয়ে গেছে, এবার ডেল্টা জি এর এক্সপ্রেশনে ডেল্টা এইচ জিরো আর বিটা এরা সব আছে, তখন ইকুইলিব্রিয়াম আসছে বা ফেজ ট্রানজিশনটা করছে, তখন ডেল্টা জিটা দেখো তোমার জিরো হবে, সেখান থেকে তুমি ট্রানজিশন টেম্পারেচারটাকে বের করে ফেলতে পারছো। এবং ট্রানজিশন টেম্পারেচারটা বের করে দেখো বেরোচ্ছে কি √2 ডেল্টা এইচ জিরো বাই বিটা এটা বেরোচ্ছে। ওকে, এবারে ডেল্টা এইচ জিরো ভ্যালুটাকে বসিয়ে দাও, বিটা ভ্যালুটাকে বসিয়ে দাও, উত্তরটা বেরোচ্ছে কত 369.49 কেলভিন। আচ্ছা অ্যাকচুয়াল ভ্যালুটা কত 368.4 কেলভিন। তার মানে খেয়াল করে দেখো যে এই নাস্ট হিট থিওরেমটাকে কাজে লাগিয়ে রম্বিক সালফার টু মনোক্লোরিক সালফার যে ট্রানজিশন টেম্পারেচারটা তুমি বের করলে সেই ট্রানজিশন টেম্পারেচারটা যে এক্সপেরিমেন্টাল টেম্পারেচার যেটা তার ভীষণ ভীষণ কাছে, এটা এই যে ভীষণ ভীষণ কাছে, ঠিক আছে এটা। আর দিস ইজ ইন ক্লোজ এগ্রিমেন্ট টু দ্য এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ ট্রানজিশন টেম্পারেচার অ্যান্ড ইট ইজ ইকুয়াল টু 368.4 কেলভিন। দিস ইমপ্লাইজ দ্য ভ্যালিডিটি অফ নাস্ট হিট থিওরেম। তাহলে দেখো তাহলে মানে যেটা আমি করলাম একটু ভালো করে খেয়াল করা, প্রথমে যে প্রিন্সিপালটা আমি একটুখানি তোমাদের বলছি, এটাকে অনেক সহজ করেও বলা যায়, যে মাস্টারমশাই তোমাদের যখন কলেজে টলেজে পড়াবে যে মানে সহজ করে বলছে, এত কিছু কথাবার্তা বলে না, তারা একদম সরাসরি নাস্ট হিট থিওরেমটা জাস্ট সরাসরি বলে দেয় যে লিমিট টি টেন্স টু জিরো ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়াল টু জিরো, লিমিট টি টেন্স টু জিরো কেলভিন ডেল ডেল্টা এইচ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়াল টু জিরো, সরাসরি এটা বলে দিল। আচ্ছা সরাসরি এটা বলে দিলে এই ছবিটা কেন এরকম দেখতে তার পরিষ্কার ধারণা তোমার তৈরি হয় না, সেই জন্য আমরা একদম সেই 1902 সালে রিচার্ডের যে এক্সপেরিমেন্টাল যে তার উপরে বেশ করে পরপর করে আমি কথাবার্তাগুলো বলে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এই ছবিতে তিনটে ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যখন টেম্পারেচার টেন্স টু জিরো ডেল্টা জি ডেল্টা এইচ সমান, তখন টেম্পারেচার টেন্স টু জিরো ডেল্টা জি আর ডেল্টা এইচ ভার্সেস টি প্লটটা হচ্ছে তোমার প্যারালাল টু টি অ্যাক্সিস হয়ে যাবে, অর্থাৎ ডেল্টা জি ডেল্টা এইচটা কনস্ট্যান্ট হচ্ছে, শুধু ইকুয়াল না তারা কনস্ট্যান্ট হচ্ছে। আর থার্ডলি হচ্ছে যে তারা অপোজিট সাইনের, আর মানে সবগুলো জাস্ট অপোজিট হবে, ঠিক আছে, একজন পজিটিভ হলে একজন নেগেটিভ আনসার। তার যে কনসিকুয়েন্সগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে যে যখন টেম্পারেচার টেন্স টু জিরো কেলভিন তখন এনি প্রসেস টেক্স উইদাউট চেঞ্জ অফ ইটস এন্ট্রপি, সেইখান থেকে তোমার নাস্ট সাইমন স্টেটমেন্ট অফ থার্মোডাইনামিক্স বেরিয়ে এলো। তারপরে হলো যে যখন টেম্পারেচার টেন্স টু জিরো কেলভিন এনি প্রসেস টেক্স উইদাউট চেঞ্জ অফ ইটস হিট ক্যাপাসিটি, সেখান থেকে হিট ক্যাপাসিটি এক্সপ্রেশনে যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে না সেটা আমরা বললাম। তারপরে এইগুলোকে কাজে লাগিয়ে তুমি এনথালপি অফ দ্য রিয়াকশন, গিবস এনার্জি অফ দ্য রিয়াকশন এগুলো সব বের করে ফেললে এবং আলটিমেট রেজাল্টটাকে তুমি ট্রানজিশন টেম্পারেচার
অফ সালফার, অর্থাৎ রম্বিক সালফার থেকে মনোক্লিনিক সালফার, তার ট্রানজিশন টেম্পারেচার বের করতে কাজে লাগালে এবং রেজাল্টটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্টের খুব কাছাকাছি হলো। ঠিক আছে, বোঝাতে পেরেছি পুরো ব্যাপারটা? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে এই নাস্ট হিট থিওরেমের যেমন আমি সাকসেসটাকে দেখলাম, তেমন নাস্ট হিট থিওরেমে কিন্তু লিমিটেশনও আছে। ক্যালকাটা ইউনিভার্সিটি একবার পরীক্ষায় দিয়েছিল, জাস্ট তোমার নাস্ট হিট থিওরেমে দুটো লিমিটেশনের কথা বলতে বলেছে। আচ্ছা, এবারে অনেক নাস্ট হিট থিওরেমের বেশ কিছু ভায়োলেশন আছে, সেগুলো আমরা বলছি। দেয়ার আর সাম এক্সাম্পলস হুইচ কন্ট্রাডিক্টস দ্য নাস্ট হিট থিওরেম। দেয়ার আর সাইট ফিউ এক্সাম্পলস। বলছে হোয়েন লিকুইড সিলিকন অক্সাইড ইজ কুলড ভেরি র্যাপিডলি and an amorphous solid glass is formed. Glass being disordered has a higher entropy. On the other hand, if liquid SiO2 is cooled very slowly, the crystalline solid quartz is formed. It is being ordered has lower entropy. Let us now consider the process that takes place at quite low temperature. মানে সিলিকন ডাইঅক্সাইড, সেখানে দেখো এই কোয়ার্টজ থেকে গ্লাস, এই যে ট্রানজিশনটা যখন তুমি কনসিডার করছো, দেখো এই ট্রানজিশনটা করছে ভীষণ লো টেম্পারেচারে, কিন্তু দেখো কোয়ার্টজের এন্ট্রপিটা হচ্ছে অনেক কম, গ্লাসের এন্ট্রপিটা বেশি। মানে গ্লাসটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের অ্যামারফাস সলিড, আর কোয়ার্টজটা হচ্ছে তার ক্রিস্টালাইন সলিড। ক্রিস্টালাইন মানে অর্ডার, তার ক্ষেত্রে এন্ট্রপিটা অনেক কম হবে, আর গ্লাসের ক্ষেত্রে হচ্ছে তোমার এন্ট্রপিটা অনেক বেশি হবে। দেখো তাহলে এই যে পার্টিকুলার প্রসেসটা ঘটছে ভীষণ লো টেম্পারেচারে, কিন্তু দেখো এই পার্টিকুলার প্রসেসটার কারণে এন্ট্রপিটা কনস্ট্যান্ট থাকার বদলে কিন্তু এন্ট্রপিটা বাড়ছে। নাস্ট হিট থিওরেম কি বলেছিল, যে যখন টেম্পারেচার চেঞ্জ টু 0 কেলভিন বা লো টেম্পারেচারে যখন কোনো ফেজ ট্রানজিশন ঘটবে, তখন এনি প্রসেস টেক্স উইদাউট লস অফ ইট, মানে এনি প্রসেস টেক্স উইদাউট চেঞ্জ এন্ট্রপি। কিন্তু দেখো এই কোয়ার্টজ থেকে গ্লাস, এই যে ট্রানজিশনটা, সেখানে কিন্তু এন্ট্রপিটা ইনক্রিজ করছে, সেটাকে দেখা। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে when two pure solids are mixed to form a homogeneous solid solution at very low temperature, there will be a positive entropy mixing. আর ব্যাপারটা দেখো যে সিলভার ক্লোরাইড এবং সিলভার ব্রোমাইড তারা সলিডিফাই করে একটা সলিড সলিউশন তৈরি করে। এবার তোমরা এন্ট্রপি মিক্সিং এর যে এক্সপ্রেশনটা আছে, সেটা হচ্ছে -nr x1 ln x1 plus x2 ln x2, এটা বাইনারি সলিউশনের জন্য, তাহলে তুমি এইভাবে লিখতে -nr সামেশন অফ i xi ln xi। এবার সিলভার ক্লোরাইড এবং সিলভার ব্রোমাইড তারা যখন সলিডিফাই করছে, তারা সলিড সলিউশন তৈরি করে। এই সলিড সলিউশনের ক্ষেত্রে দেখো এই যে মোল ফ্র্যাকশন গুলো যেহেতু তোমার ফ্র্যাকশন হচ্ছে, তাহলে ln x1 যেহেতু ফ্র্যাকশন বা x2 যেহেতু ফ্র্যাকশন, তাহলে ln x1 ও নেগেটিভ, ln x2 ও নেগেটিভ, তাহলে এই নেগেটিভ নেগেটিভ হলে জিনিসটা পজিটিভ হয়ে গেল, তখন এই পার্টিকুলার কেসে কিন্তু এন্ট্রপিটা তোমার বাড়ছে। তার মানে এখানেও একটা পার্টিকুলার প্রসেস ঘটছে, যে দুটো সলিড মিশে গিয়ে একটা সলিড সলিউশন তৈরি করছে ভীষণ লো টেম্পারেচার, তবুও দেখো এই প্রসেসটা ঘটছে কি উইথ ইনক্রিজিভ এন্ট্রপি। কিন্তু নাস্ট হিট থিওরেম কি বলতো, যে কোনো এন্ট্রপি চেঞ্জ হওয়ার কথা না, এখানে এন্ট্রপি চেঞ্জ কিন্তু হচ্ছে। ঠিক আছে, তার মানে এই যে দুটো এক্সাম্পল আমি দেখলাম, একটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, সে যখন কোয়ার্টজ থেকে গ্লাস তৈরি করছে, আর একটা হচ্ছে তোমার সিলভার ক্লোরাইড সিলভার ব্রোমাইড, তারা যখন মিশে সলিড সলিউশন তৈরি করছে, দুজনের ক্ষেত্রেই হচ্ছে প্রসেসটা করছে উইথ ইনক্রিজিভ এন্ট্রপি। কিন্তু অ্যাকর্ডিং টু নাস্ট হিট থিওরেম দেয়ার শুড বি নো চেঞ্জ ইন এন্ট্রপি। এরা দুজন হচ্ছে তোমার বেসিক্যালি নাস্ট হিট থিওরেমকে ভায়োলেট করছে, তার দুটো এক্সাম্পল। ঠিক আছে, বোঝা গেল? তো দেখো তাহলে আমরা কি আলোচনা করলাম এখানে। In this lecture, we have stated and explained Nast heat theorem and discussed some of its consequences. We have calculated transition temperature of sulfur from this theorem, which matches very well with experimental result. We have also pointed out the violations of Nast heat theorem, but two limitations of Nast heat theorem. তো দেখো, তো যা আলোচনা হলো তাতে এখানে কারো কোনো অসুবিধা হলো কিনা? ঠিক আছে, হচ্ছে। তাহলে আজকে হচ্ছে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। তাহলে আমরা এই দুটো ছোট পার্ট অ্যাকচুয়ালি বলে দিলাম। একটা হচ্ছে তোমার ওই মলিকুলার পার্টিশন ফাংশন নিয়ে থেকে ডিসকাশনসটা, সেটা আমরা কমপ্লিট করলাম। আর তার সাথে সাথে হচ্ছে নাস্ট হিট থিওরেম পার্টটাকে একটুখানি বলে দিলাম। যেহেতু পিপিটি মোডে বলা হচ্ছে, সেই জন্য ওই মানে এটা জাস্ট তোমার করে যদি বলা হচ্ছে লিখে লিখে বললে অনেকটা বেশি সময় লাগবে, কিন্তু আমরা পিপিটি দিয়ে জাস্ট বলে দিচ্ছি বলে আমাদের খুব তাড়াতাড়ি করে জিনিসটা হয়ে যাচ্ছে। তাহলে আজকে আর ওই ফার্দার যে পার্টটা আছে, তোমার আর একটা ক্লাস আমি একটাখানে অন্য ক্লাসের মধ্যেই ওটা বলবো, সেটা হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, এবং সেখান থেকে জার্নি টুয়ার্ডস অ্যাবসলিউট জিরো
বা কি করে তুমি জিরো কেলভিন অ্যাটেন্ড করতে পারো বা অ্যাডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন যে প্রসেসটা, সেইটা আমরা নেক্সট ক্লাসে ছোট করে ওই 1 ঘন্টার মতো সময় লাগবে, 1 ঘন্টা সময়ের মধ্যে বলে দেবো। তা তোমাদের যদি কারো কিছু অসুবিধা থাকে বলে নাও, ঠিক আছে? দাঁড়াও 1 সেকেন্ড, কটা বাজে? 8টা 7। আচ্ছা, তোমাদের কি মানে পরেরটা কি পরের একটা স্লটে 1 ঘন্টা ক্লাসে করতে চাও, না আজ কি করে নিতে চাইছো থার্ড ল থার্মোডাইনামিক্স পার্টটা? মানে আমি 1 ঘন্টা ক্লাস একটা অন্য ক্লাসে বললে যেটা হয় আর কি, নাহলে একদিন অনেকটা বেশি হয়ে যায়, সেটা চাইছি। নাহলে আজকে চাইলে আজকেও বলে দেওয়া যায়, অসুবিধা কিছু নেই। নেক্সট দিনই করো, বুঝলে? তাড়াহুড়ো নেই, বানবন্যা হয়েছে, সামলা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর দেরি করতে হবে না, এই রেখে দিলাম। হ্যাঁ, আমি বেরিয়ে যাচ্ছি।